সো সবাইকে আসসালামু আলাইকুম। আবারও অফিসিয়ালি আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ইউআইএলএফ ডিজিটাল মার্কেটিং অনলাইন 2507 বেচের ফার্স্ট ক্লাস হতে যাচ্ছে। সো আজকে আমরা খুবই বেসিক কিছু আলোচনা করব, থিওরিটিক্যাল আলোচনা করব, যেগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার হয়তোবা অনেকেই জানেন, হয়তোবা অনেকেই জানেন না। অনেকে হয়তোবা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে হালকা ধারণা আছে, একটু বিশদ একটু ধারণা দরকার। ডিজিটাল মার্কেটিং ফিউচার, ডিজিটাল মার্কেটিং কেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের মোটামুটি আলোচনার বিষয়। সো আমাদের এখানে যে বিষয়গুলো মেনশন করা আছে: ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং, হোয়াই ডিজিটাল মার্কেটিং, কেরিয়ার অপরচুনিটি অফ ডিজিটাল মার্কেটিং। সো যেহেতু হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং দিয়ে আসছি, সো আমাদের যে পার্টটা চলে আসে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং। সো এখন এই ডিজিটাল মার্কেটিং বলতে আমরা কি বুঝি? আপনারা এক একজনের এক এক রকম থিঙ্কিং থাকতে পারে। শর্ট করে আপনাদের মতে হচ্ছে ডিজিটাল মার্কেটিং বলতে কি বুঝেন? আপনারা শর্ট করে হচ্ছে একটু মেসেজে যারা যারা পসিবল একটু মেসেজে একটু রেসপন্স করেন। এখন আমি ডিজিটাল মার্কেটিং অবশ্যই যাব। এখন ডিজিটাল মার্কেটিং এই ওয়ার্ডটার সাথে যে জিনিসটা যুক্ত সেটা হচ্ছে কি? মার্কেটিং। সো আমরা ডিজিটাল মার্কেটিং বলতে যেটা বুঝি সেটা আসলে সহজ কথায় বলতে পারি হচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমাদের যে মার্কেটিং বা মার্কেটিং যে টার্মসটা আছে সেটার একটা পার্ট বা সেটার এক ধরনের ওয়ে হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং। সো আপনাকে ডিজিটাল মার্কেটিং ভালো করে বুঝতে গেলে আপনাকে মার্কেটিংটা বুঝতে হবে। কেন বুঝতে হবে? কারণ আমার ডিজিটাল মার্কেটিংয়ের যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনের মধ্যে বলা আছে ডিজিটাল মার্কেটিং ইজ দ্য কম্পোনেন্ট, বা ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমার মার্কেটিংয়ের একটা পার্ট, যেটা মূলত মার্কেটিং করার ক্ষেত্রে ইন্টারনেট এবং অনলাইন যে ডিজিটাল ডিভাইসগুলো আছে সেগুলোকে ব্যবহার করে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করে। সো এটা হচ্ছে মূলত মার্কেটিংয়ের একটা পার্ট, যেটা মূলত বা এই মার্কেটিংটা করতে গেলে বা ডিজিটাল মার্কেটিং করতে গেলে মূলত হচ্ছে আপনার ইন্টারনেট এবং অনলাইন বেসড ডিজিটাল যে টেকনোলজিগুলো আছে সেগুলোর প্রয়োজন হয়, আর এগুলোকে ব্যবহার করে আমরা মূলত কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসকেই মূলত প্রমোট করি। সো আলটিমেটলি এই ওয়ার্ল্ডে যত ধরনের মার্কেটিং করাই হোক না কেন, এই মার্কেটিংগুলো কেন করা হয়? মার্কেটিংটা করা হয় হচ্ছে মূলত আমি আপনি বা মূলত হচ্ছে যারা কনজিউমার বা যারা কাস্টমার তাদের কাছে একটা টার্গেটেড বা অর্থাৎ বেসিক্যালি হচ্ছে আমার টার্গেটেড যে কনজিউমার বা যে কাস্টমার তাদের কাছে আমার প্রোডাক্টের ইনফরমেশনটাকে পৌঁছে দেওয়ার জন্যই মূলত মার্কেটিংটা করা হয়। এখন দেখি আপনাদের রেসপন্সে কি বলছে। অনেকে অনেকভাবে বলছেন হয়তোবা। সো কি পাচ্ছি আমরা? ডু মার্কেটিং ডিজিটালি, অনলাইন মার্কেটিং ওয়ান কাইন্ড অফ অনলাইন মার্কেটিং অ্যান্ড অনলাইন বেসড ওয়ার্ক। আচ্ছা, অনলাইন মাধ্যমে ব্যবহার করে পণ্য বা সেবা সামগ্রী ভোক্তার কাছে পরিচয় করে দেওয়া ও বিক্রয় করা। ওকে, নাইস। দ্য প্রসেস অফ সেলিং, প্রমোশন, ডেলিভারি বাই ইউজিং ডিজিটাল মিডিয়া। ডিজিটাল মার্কেটিং হলো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে। ওকে, নাইস। এখন আমাকে আরেকটা ছোট্ট কুইরি আপনারা বলবেন, মার্কেটিং এবং সেলস দুইটা জিনিস কি একই কিনা? মার্কেটিং এবং সেলস, বা সেলস মানে কি মার্কেটিং কিনা, বা মার্কেটিং মানে সেলস কিনা? আমার কোশ্চেনটা হচ্ছে মার্কেটিং মানে সেলস কিনা। ওকে, এটা পেলাম নো। সেলস মানে মার্কেটিং কিনা? একজনে বলেছেন ইয়েস। ওকে, সো বেসিক্যালি আমরা যদি বলি আমাদের যে লোকাল বা আমাদের ট্রেডিশনাল ভাবে হচ্ছে আমরা মার্কেটিং মানে বুঝি হচ্ছে যে সেলস। এখন এই যে আপনি বা সবাই যারা দেখেন যে হচ্ছে এসআর বা হচ্ছে বিভিন্ন হচ্ছে প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনের সাথে যারা কানেক্টেড, ডিস্ট্রিবিউশন ইয়ের সাথে ডিএসআর, এসআর, এরিয়া ম্যানেজার, সো এদেরকে কিন্তু আমরা বলি হচ্ছে কি মার্কেটিংয়ে চাকরি করে, কিন্তু আসলে সেটাকে আমরা বলি হচ্ছে যে সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে তারা সেলস ডিপার্টমেন্টে কাজ করে। হ্যাঁ, সো এখন আমরা যদি বলি যে বেসিক্যালি হচ্ছে মার্কেটিং মানে হচ্ছে যে সেলস, সেটা কিন্তু একরকম বলতে পারি, আবার সেলস মানে মার্কেটিং সেটাও আমরা একরকম বলতে পারি। কেন এটা বলতে পারি? বেসিক্যালি আমরা মার্কেটিং বলতে যে জিনিসটা বুঝি যে মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ প্ল্যানিং, এক্সিকিউটিং দ্য কনসেপশন, প্রাইসিং, প্রমোশন, ডিস্ট্রিবিউশন অফ ইউর আইডিয়া, গুডস, সার্ভিস টু স্যাটিসফাই দ্য নিডস অফ। এখানে যেটা বলা আছে যে মার্কেটিং মানে হচ্ছে আপনি কোনো একটা প্ল্যান করা, সেটাকে এক্সিকিউশন করা কোনো একটা কনসেপ্টের উপর ভিত্তি করে, সেটা হোক প্রাইসিং, কোনো একটা প্রোডাক্ট প্রমোশন করা এবং সেটাকে ডিস্ট্রিবিউশন করা। আমরা যদি হচ্ছে একটু ব্রডলি চিন্তা করি,
আপনারা যারা মার্কেটিং ডিপার্টমেন্টাল আছেন বা বিবিএতে যারা পড়াশোনা করেন বা মার্কেটিংয়ের বই, সো সেখানে হচ্ছে আমরা জানি যে মার্কেটিংয়ের জনক হচ্ছে ফিলিপ কটলার। সো ফিলিপ কটলারের ভাষে তিনি যেটা বলেন, মার্কেটিং মানে হচ্ছে কোনো পণ্য বা সেবা উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত ভোক্তা পর্যন্ত, অর্থাৎ যারা মূলত ভোগ করবে, যেটাকে আমরা মূলত বলি হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে আমার টার্গেটেড কনজিউমার, যে মূলত ভোগ করে পণ্যটা। সো চূড়ান্ত ভোক্তা পর্যন্ত পণ্যটাকে পৌঁছায় দেওয়ার পাশাপাশি সেই ভোক্তার সাথে একটা দীর্ঘস্থায়ী বা লং লাস্টিং রিলেশনশিপ মেনটেন করাটাকে বোঝাচ্ছে হচ্ছে মার্কেটিং। সো মার্কেটিং মানে শুধুমাত্র কিন্তু সেলস না, এখানে অনেকগুলো কম্পোনেন্ট জড়িত। কীরকম? মার্কেট রিসার্চ। হ্যাঁ, আপনি একটা প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসবেন, সে প্রোডাক্টটা আসলে মার্কেটে মানুষের কতটা উপযোগী বা মার্কেটে কতটা চাহিদা আছে, সেই জিনিসটা আমরা রিসার্চ বা সেই জিনিসটা ফাইন্ড আউট করি হচ্ছে আমরা মার্কেট রিসার্চ থেকে। আর এই মার্কেট রিসার্চ থেকে হচ্ছে মার্কেটিংয়ের একটা ম্যাট্রিক্স আছে বা মার্কেটিং মিক্স আছে, যেটাকে আমরা 4P বা 7P নামেও আমরা পরিচিত, যেখানে আছে কি অনেকগুলো কম্পোনেন্ট আছে। কম্পোনেন্টগুলো কি? প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, যেটাকে আমরা মূলত হচ্ছে 4P বলি। সো এই যে একটা প্রোডাক্ট আপনি ডেভেলপমেন্ট করবেন, এই ডেভেলপমেন্ট করার জন্য বেসিক্যালি হচ্ছে আপনাকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে মার্কেট রিসার্চ। মার্কেট রিসার্চ কি? এখন কোনো একটা প্রোডাক্ট আপনি বাজারে লঞ্চ করবেন, এই লঞ্চিংয়ের আগে ওই প্রোডাক্ট আসলে কনজিউমার কারা, তাদেরকে ফার্স্ট অফ অল ফাইন্ড আউট করা, তারা কেন আপনার প্রোডাক্টটা পারচেস করবে। আমরা কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস মূলত কেন পারচেস করি? কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস কেন পারচেস করি? আপনাদের কি মনে হয় কেন পারচেস করি আমরা কোনো প্রোডাক্ট বা সার্ভিস? নিড, এক্স্যাক্টলি। সো আমাদের প্রয়োজনের জন্যই হচ্ছে আমরা কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস, যেটা দিয়ে হচ্ছে আমরা আমাদের কোনো একটা নিড ফিল আপ করি বা কোনো একটা চাহিদা আমরা ফিল আপ করি। সো মূলত হচ্ছে এই যে প্রোডাক্টটা আপনি ডেভেলপ করছেন, এটা আপনার কাস্টমারের ঠিক কোন নিডটাকে ফিল আপ করবে। হ্যাঁ, এখন এটা বিলাসী পণ্য হতে পারে বা তার ডে টু ডে রেগুলার পণ্য হতে পারে। সো এখন সেই নিডটাকে আপনাকে তৈরি করতে হবে। এখন এই প্রোডাক্টটা যাদের জন্য আপনি ডেভেলপ করছেন, তারা আসলে কোন ধরনের কাস্টমার, তারা কি টাইপসের প্রোডাক্ট পছন্দ করে, কোন ধরনের টেস্ট পছন্দ করে, এই প্রোডাক্টে আফটার সেল সার্ভিস থাকবে কি না, বা কি ধরনের বিষয়গুলো থাকলে আপনি মার্কেটে অন্যান্য কম্পিটিটর থেকে ভালো থাকবেন। তার মানে একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে মার্কেট রিসার্চ। সো মার্কেট রিসার্চের পরবর্তীতে আপনার ওই প্রোডাক্টটা কি ধরনের ডেভেলপমেন্ট হবে সেটা আপনার প্রোডাকশন টিম বা যারা হচ্ছে মূলত প্রোডাক্টটাকে প্রোডাকশন করছে বা উৎপাদন করছে, সেই উৎপাদক তাদেরকে হচ্ছে আপনি রিকোয়ারমেন্টগুলো দিচ্ছেন, সেই অনুযায়ী তারা প্রোডাক্টটাকে উৎপাদন করবে এবং প্যাকেজিংটা করবে। প্যাকেজিংও পার্ট অফ হচ্ছে মার্কেটিং। এবং সে প্রোডাক্টটা আসলে কোন মাধ্যমে আপনার কনজিউমার কাছে যেতে পারে, ফার্স্ট অফ অল হচ্ছে কনজিউমার কাছে যেতে যাওয়ার মানে যাবে, সেটার জন্য আপনাকে যে জিনিসটা নির্ধারণ করতে হবে সেটা হচ্ছে কি, আরেকটা জিনিস আমি মিস করে ফেলছি, যে মার্কেট রিসার্চ থেকে আপনাকে আরও একটা প্রোডাক্টের যে বৈশিষ্ট্য সেগুলোর পাশাপাশি আরেকটা জিনিস যেটা নির্ধারণ করতে হবে, সে প্রোডাক্টের প্রাইসিংটা কেমন হওয়া উচিত। আমরা কথায় কথায় এটা খুবই সিম্পলভাবে, যে আমি একটা নতুন প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসবো, সেম প্রোডাক্ট মার্কেটে অলরেডি আছে, সো আমি কিন্তু ওই প্রোডাক্টের প্রাইসিংটা রাখবো হচ্ছে সেম ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো সেল হচ্ছে তাদের আশেপাশে, হয় একটু বেশি, নাহলে একটু কম, নাহলে একটা অফার দিয়ে তাদের সম পরিমাণ, কোনো না কোনো একটা মাধ্যমে কিন্তু আমি প্রোডাক্টের প্রাইসিংটা নির্ধারণ করব। সেটাও আসছে কোথা থেকে? মার্কেট রিসার্চ থেকে। এই কাজটা কারা নির্ধারণ করবে? প্রাইসিং বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট কে করবে? এটাও করবে একটা মার্কেটিং টিম। এরপরে যে জিনিসটা, যে আপনার প্রোডাক্টটা সেটা কোন মাধ্যমে হচ্ছে আপনার কনজিউমার পাবে, সেটা কি হচ্ছে রিটেল শপে পাবে, নাকি সুপার শপে পাবে, নাকি অনলাইন স্টোরে পাবে। তার মানে আমার ডিস্ট্রিবিউশন চ্যানেলটা আমি কি হবে সেটাও নির্ধারণ করতে হবে, বা আপনার যারা ক্রেতা, মূলত সব কিছুর পিছনে হচ্ছে আপনার টিজি বা টার্গেটের গ্রুপটাকে নির্ধারণ। সো সেটার উপর ভিত্তি করে তারা আসলে প্রোডাক্টটা কোন জায়গায় তাদের জন্য সহজলভ্য, সেটা কি মুদি দোকান বা খুচরা দোকান যেগুলো আছে, রিটেল শপ, সেগুলোর জন্য ইফিশিয়েন্ট হবে, নাকি কোনো একটা সাপ্লাই চেন বা স্টোর যেগুলো আছে, যেমন স্বপ্ন, আগুরা, এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে হলে বেটার হবে, নাকি অনলাইন হলে বেটার হবে, সেটা নির্ধারণ করতে হবে। এরপরে সর্বশেষ হচ্ছে আপনি প্রোডাক্টটা তৈরি করলেন, প্রোডাক্টের গুণাগুণ সব দিলেন, প্রোডাক্টও ডিস্ট্রিবিউশন করলে পাওয়াও যাচ্ছে, কিন্তু আপনার যারা কনজিউমার তারা আপনার প্রোডাক্ট সম্পর্কে জানেই না। সো সেই জায়গায় যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে প্রমোশন। সো আপনি যখন ওই প্রোডাক্টের প্রমোশন করবেন, যে আমার প্রোডাক্টের এই এই বৈশিষ্ট্যগুলো আছে, আমার প্রোডাক্টটা আপনার এই প্রবলেমটা সলিউশন করবে, তখন গিয়ে আপনার প্রোডাক্টটা সম্পর্কে কনজিউমার ইন্টারেস্টেড হবে এবং সে ওই প্রোডাক্টটা দেখতে চাইবে। সো তার মানে হচ্ছে এখানে আমাদের একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে সে প্রোডাক্টটা একটা কনজিউমার কাছে পৌঁছায় দেওয়ার পর্যন্ত এখানে যতগুলো স্টেপ আছে সবগুলোই কিন্তু একটা মার্কেটিং টিমেরই কাজ। এর পরবর্তীতে সে প্রোডাক্টটা যাতে আবার
রিটেন করে বা আবার সে নতুন করে কনজিউম করে, সেটার জন্য আপনি তাকে আরও স্ট্রং একটা কানেক্টিভিটি মেনটেন করতে হবে। আফটার যে সেলস সার্ভিস সেটাও এক ধরনের হতে পারে, আবার হতে পারে হচ্ছে তার সাথে আপনি একটা আফটার সেলস একটা কমিউনিকেশন করলেন যে তার আপনার প্রোডাক্ট সেটা কেমন। সো অর্থাৎ ফিডব্যাক অ্যানালাইসিস করার জন্য, কাস্টমার ফিডব্যাক অ্যানালাইসিস করার জন্য কাস্টমারের সাথে একটা কানেক্টিভিটি মেনটেন করে একটা নির্দিষ্ট সময় তাকে ফোন কল বা মেসেজ বা ইমেল, এক এক সময় এক এক ধরনের কমিউনিকেশন হতে পারে। কেন? এটার কারণটাই হচ্ছে যাতে হচ্ছে আপনার কাস্টমার বুঝতে পারে যে বেসিক্যালি হচ্ছে আপনি তার কাছে বা আপনার কাস্টমার আপনার কোম্পানির কাছে একটা ভ্যালু ক্রিয়েট করে। সো তাহলেই তখন আপনার কোম্পানিটা তার মনের মধ্যে গেঁথে যাবে এবং সে পরবর্তীতে যে কোনো কিছু আপনার ওই রিলেটেড যে কোনো কিছু চুজ করার ক্ষেত্রে বা বাইং করার ক্ষেত্রে আপনার কোম্পানিটাকেই কিন্তু সে ফার্স্টলি থিঙ্কিং করবে। সো মূলত এই যে এতগুলো একটা অনেকগুলা মানে আমাদের অ্যাক্টিভিটি হচ্ছে, এই অ্যাক্টিভিটি সবগুলো হচ্ছে মূলত মার্কেটিংয়েরই কাজ। সো আমরা যদি এখানে ডেফিনিশনগতভাবে তাহলে বলি, সেটা হচ্ছে মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ প্ল্যানিং, এক্সিকিউটিং দ্য কনসেপশন, প্রাইসিং, প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইউর আইডিয়াস, গুডস অ্যান্ড সার্ভিস টু স্যাটিসফাই দ্য নিড অফ ইন্ডিভিজুয়াল কনজিউমার বা অর্গানাইজেশন। সো এখানে কি বলা আছে, দ্য অ্যাকশন অর বিজনেস অফ প্রমোটিং অ্যান্ড সেলিং প্রোডাক্ট অর সার্ভিস ইনক্লুডিং মার্কেট রিসার্চ অ্যান্ড অ্যাডভার্টাইজিং। সো বেসিক্যালি হচ্ছে আপনি যে অ্যাকশনটা নিচ্ছেন যেখানে হচ্ছে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে প্রমোট করছেন বা সেল করছেন, এবং সেখানে হচ্ছে আপনি মার্কেট রিসার্চ এবং অ্যাডভার্টাইজিং করছেন, যেটাকে আমরা প্রমোশনও বলতে পারি। আমরা মার্কেটিং কেন করি? মার্কেটিংটা করি হচ্ছে আমরা মূলত দুইটা অবজেক্টিভ বা যে কোনো কোম্পানি মূলত হচ্ছে দুইটা জিনিস অ্যাচিভ করতে চায়। একটা হচ্ছে তার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা ব্র্যান্ড ভিজিবিলিটি বাড়ানো, আরেকটা হচ্ছে কনভার্সন বৃদ্ধি করা। কনভার্সনটা এখন কখনো হতে পারে হচ্ছে সেলস, কখনো হইতে পারে ডিজিটালের ক্ষেত্রে আবার চেঞ্জ হয়ে যায়। ডিজিটালের ক্ষেত্রে হইতে পারে কনভার্সনটা হচ্ছে আমার মেসেজ বাড়ানো, ডিজিটালের ক্ষেত্রে হইতে পারে আমার পোস্ট এঙ্গেজমেন্ট বাড়ানো, ডিজিটালের ক্ষেত্রে হইতে পারে আমার পেজের লাইক বাড়ানো, ডিজিটালের ক্ষেত্রে হইতে পারে হচ্ছে আমি কাস্টমার ডাটা চাই। হ্যাঁ, ডিফারেন্ট। বাট ওভারঅল যদি আমরা মার্কেটিং সিনারিও যদি চিন্তা করে বলি যে আমাদের মূলত হচ্ছে ইস্টাবলিশিং অ্যাওয়ারনেস বৃদ্ধি করা, মানুষের বেশি পরিমাণ মানুষের কাছে পৌঁছায় যাওয়া, নতুন নতুন কাস্টমার অ্যাট্রাক্ট করা বা নতুন নতুন কাস্টমার তৈরি করা, এবং হচ্ছে আমাদের কাস্টমারের সাথে একটা বিল্ডিং লাস্টিং রিলেশনশিপ বা একটা লং লাস্টিং রিলেশনশিপ মেনটেন করা। যে কোনো একটা বিজনেস লং রানে যদি রান করতে চায় তাহলে তার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে লং এবং একটা পার্মানেন্ট কাস্টমার বেস। সো আপনার 100 কাস্টমার বেস আছে আর নতুন নতুন 1000 কাস্টমার আসা, সো দুইটার মধ্যে অনেক বেশি ডিফারেন্ট কিন্তু এখানে ম্যাটার করে। ওকে, সো আমরা এখান থেকে এরপরে যদি চলে আসি, এখন এই মার্কেটিংটা আসলে কত টাইপসের হতে পারে। সো যারা মার্কেটিং রিলেটেড তারা হয়তো বা অনেকগুলা টাইপস জানেন, যেমন অনেকে বলবেন যে হচ্ছে এটিএল, বিটিএল, টিটিএল এই ধরনের কিছু টার্ম আছে, অ্যাবভ দ্য লাইন, থ্রু দ্য লাইন বা বটম দ্য লাইন। সো বেসিক্যালি হচ্ছে মার্কেটিং কমিউনিকেশনটা সাধারণত দুইটা মাধ্যমে হয়ে থাকে। মেইনলি আমরা যদি বলি 2 ওয়ে কমিউনিকেশন, 1 ওয়ে কমিউনিকেশন। সো আমরা সাধারণত হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের সবচেয়ে ভালো দিক যেটা সেটা হচ্ছে 2 ওয়ে কমিউনিকেশন। আমাদের সাথে হচ্ছে কনজিউমারের কমিউনিকেশন করতে পারে, আবার আমরাও আমাদের কনজিউমারের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারি। যেমন আপনার কাছে একটা ফেসবুক অ্যাড আসলো, সো এটা কিন্তু দেখে আপনি ফেসবুক কয়জনে দেখলো, কারা দেখলো, এই ইনফরমেশনটা কিন্তু আপনার কাছে অনেক ক্ষেত্রে আছে। হ্যাঁ, এখন আমরা ওভারঅল যদি মার্কেটিংয়ের পার্সপেক্টে আসি, আমরা বলতে পারি হচ্ছে মার্কেটিংটা হচ্ছে মেইনলি 2 টাইপস। হ্যাঁ, 2 টাইপস কীরকম? একটা হচ্ছে আপনার ট্রেডিশনাল যে মার্কেটিং। সো ট্রেডিশনাল মার্কেটিংটা কি? এই যে গতানুগতিক অফলাইন ধারার যে মার্কেটিংটা দেখি সেটাকে আমরা সাধারণত বলতে পারি হচ্ছে ট্রেডিশনাল। অর্থাৎ ট্রেডিশনাল মার্কেটিং ইজ এনি ফর্ম অফ মার্কেটিং দ্যাট ইউজ অফলাইন মিডিয়া টু রিচ অ্যান্ড অডিয়েন্স। সো এখন এটার মধ্যে যদি আমরা বলি এখানে অনেকগুলো চ্যানেল আছে, যেমন আউটডোর মার্কেটিংয়ের মধ্যে হচ্ছে আপনার এখানে যদি বলি যেমন বিভিন্ন জায়গায় হচ্ছে আপনি বিল বোর্ড দেখতেছেন, বড় বড় বোর্ডগুলা, এরপরে বিভিন্ন জায়গায় ব্যানার দেখতে পাচ্ছেন, পোস্টার দেখতে পাচ্ছেন, লিফলেট দিচ্ছে, বিভিন্ন জায়গায় ফ্লায়ার দিচ্ছে, হ্যান্ড বিভিন্ন ধরনের আপনার ব্যানার দিচ্ছে, ছোট ছোট পোস্টারগুলো দিচ্ছে। আবার এখন রিসেন্টলি হচ্ছে ডিজিটাল স্ক্রিনগুলো বিভিন্ন জায়গায় দেখতে পাই আমরা। স্পেসিফিকলি হচ্ছে ঢাকাতে যদি বলি, ঢাকাতে অনেকগুলো জায়গা আছে যেখানে চারপাশে, স্পেসিফিকলি হচ্ছে গুলশানের মধ্যে চারপাশে হচ্ছে দুনিয়ার হচ্ছে ডিজিটাল স্ক্রিন, চোখও খোলা যায় না, এত বেশি লাইট হিট। এরপরে ইভেন্ট মার্কেটিং হতে পারে। এখন এখানে যেগুলো আছে, তারপরে টিভি হতে পারে, এরপরে হচ্ছে রেডিও হতে পারে। এখন এখানে যেগুলো আছে এগুলো যদি আমরা বলি হচ্ছে এটিএল, অ্যাবভ দ্য লাইন
বেসিক্যালি হচ্ছে এটাকে আমরা যেটা বলি হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। এখানে যেটা হচ্ছে যেমন বিলবোর্ড, সো আপনার এই বিলবোর্ড, আপনার ব্যানার, আপনার পোস্টার, ফ্লায়ার, প্রিন্ট মিডিয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে ডিজিটাল স্ক্রিন, এরপরে হচ্ছে ব্রডকাস্ট, রেডিও, টেলিভিশন, এটা আসলে কতজন আপনার আপনার যে অ্যাডটা বা আপনার মেসেজটা সেটা কতজনের কাছে গিয়েছে, কতজন দেখেছে, সেই ইনফরমেশনটা কি কেউ পেতে পারে? এই মাধ্যমগুলো যদি ব্যবহার করে সেই ইনফরমেশনগুলো কি পাওয়া যায়? পাওয়া যায় না। হ্যাঁ, এখন এখানে আবার একটা আছে ইভেন্ট মার্কেটিং। সো ইভেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে কিছুটা ক্ষেত্রে হচ্ছে আপনার এই ইনফরমেশনটা পাওয়া যায়। হ্যাঁ, ইভেন্ট মার্কেটিংটা যদি আমরা বলি, যেমন আপনি কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে আপনি পাশ দিয়ে হচ্ছে কোনো একটা স্টল দিলেন আপনার কোম্পানির, সো সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ইভেন্ট মার্কেটিং। আবার আমরা যদি বলি হচ্ছে খুব ফেমাস, বিশেষ করে হচ্ছে রাইড শেয়ারিং অ্যাপসগুলো যখন চালু হয়, তারা কিন্তু বিভিন্ন গ্যাদারিং যে জোনগুলো আছে সেই জোনগুলোতে বিভিন্ন স্টল দিয়ে তারা হচ্ছে বিভিন্ন ইভেন্ট, মানে ইভেন্ট বলতে হচ্ছে তারা বিভিন্ন গেম আয়োজন করে তারা কিন্তু একটা অডিয়েন্সের অ্যাট্রাকশন নেয় এবং সেই গেমগুলোর মাধ্যমে বিভিন্ন অফার, বিভিন্ন কুপন তারা দিচ্ছে। সো ওই জায়গাটাই সে কিছুটা মেজার করতে পারে। কিভাবে মেজার করতে পারে বা কিছু কিভাবে হচ্ছে কমিউনিকেশন হচ্ছে, সো কয়জন যাচ্ছে বা কাস্টমারও সেখানে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারে কিভাবে, যেহেতু সেখানে তাদের রিপ্রেজেন্টেটিভ আছে, সরাসরি তাদের সেলস রিপ্রেজেন্টেটিভ আছে, তার সাথে কিন্তু হচ্ছে যে কোনো কাস্টমার গিয়ে সরাসরি কথা বলছে বা একটা ইভেন্টে অংশগ্রহণ করার সময় হচ্ছে একটা ফর্ম ফিল আপ করছে, তার মানে সেখানে ইনফরমেশনগুলো গ্যাদার হচ্ছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে সেখানে ইনফরমেশন পাওয়া যায় যে কয়জন আমার এই ইভেন্টের সাথে কানেক্টেড হচ্ছে ডিরেক্ট সেলসের সাথে, বা আপনি কোনো এক জায়গায় যেমন হচ্ছে এই যে জব ফেয়ারগুলো হয়, জব ফেয়ারগুলোতে কয়জন আমার এই স্টোর ভিজিট করছে বা কয়জন আমার লিফলেটগুলো নিচ্ছে, সেই ইনফরমেশনটা কিন্তু আমরা পেয়ে যাই। সো মূলত হচ্ছে আমাদের ট্রেডিশনাল মার্কেটিং বলতে আমাদের গতানুগতিক ধারার আমরা অফলাইন মাধ্যমে যে মার্কেটিংটা করে থাকি সেটাকে আমরা বলতে পারি হচ্ছে যে বেসিক্যালি কি, সেটাকে আমরা বলতে পারি যে হচ্ছে অফলাইন মার্কেটিং বা ট্রেডিশনাল মার্কেটিং। এখন এই ট্রেডিশনাল মার্কেটিংয়ের সাথে আমাদের পরবর্তীতে আপডেট অনুযায়ী বা বর্তমান যুগের সাথে ম্যাচ হয়ে যে জিনিসটা চলে আসে নতুন করে, সেটা হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং। সো এখন এই ডিজিটাল মার্কেটিংটা কি আমরা অলরেডি আলোচনা করছি, যে আপনি যে মার্কেটিং করছেন, আপনি একটা কোম্পানির জন্য একটা প্ল্যান করছেন, আমি এই ধরনের হচ্ছে আমরা আমাদের কোম্পানির জন্য বা আপনার এই প্রোডাক্টের জন্য হচ্ছে এত টাকার একটা ডিসকাউন্ট অফার দিচ্ছেন বা এত কোটি টাকার হচ্ছে একটা অফার দিয়ে দিচ্ছেন। এখন এই অফারটা হচ্ছে আপনি চাইলে পত্রিকাও দিতে পারেন, আপনি চাইলে টিভিতেও দিতে পারেন, আপনি চাইলে সেটা বিভিন্ন বিলবোর্ডও দিতে পারেন। আবার আপনি যদি সেম জিনিসটা আপনার কনজিউমার কাছে পৌঁছায় দেওয়ার জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, গুগল বা অন্যান্য ইমেল এই ধরনের চ্যানেলগুলো ইউজ করেন, তখন সেটাকে হচ্ছে আমরা বলতে পারি ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ আপনার কমিউনিকেশন মাধ্যমটা যদি ডিজিটাল প্ল্যাটফর্ম হয় এবং ইন্টারনেট বেস প্ল্যাটফর্মগুলো হয়, স্পেসিফিকলি যেমন ডেস্কটপ কম্পিউটার, মোবাইল ফোন এবং আদার ডিজিটাল মিডিয়া যেগুলো ইন্টারনেট বেস, ওই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে যখন আপনি দিচ্ছেন তখন সেটাকে চলে আসে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং নামে। এখন এই ডিজিটাল মার্কেটিং এবং ট্রেডিশনাল মার্কেটিংয়ের মধ্যে আরেকটা পাওয়ারফুল মার্কেটিং আছে, সেটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং। সো এটা কম্বাইন কেন বলছি, কারণ এটা এখন ইয়ের মধ্যেও চলে আসছে, যেমন রিকমেন্ডেশন, হ্যাঁ, আমাদের ডিজিটাল রিকমেন্ডেশন। এখন এই ওয়ার্ড অফ মাউথ মার্কেটিংটা আসলে কি? সো ওয়ার্ড অফ মাউথ মার্কেটিংটা খুবই সিম্পল বিষয়, যে আপনি যখন আপনার মার্কেটিংটা আপনি কোনো মাধ্যমে না, আপনার কনজিউমার বা আপনার কাস্টমার যারা, তারাই হচ্ছে একজন আরেকজনকে সরাসরি আপনার কোম্পানিকে রিকমেন্ডেশন দিচ্ছে, আপনার কোম্পানি সম্পর্কে পজিটিভ মেসেজ দিচ্ছে, আর সেই মাধ্যমে একজন থেকে দুইজন, দুইজন থেকে তিনজন, তিনজন থেকে চারজন, এভাবে করে, বা একজন থেকে দুইজন, দুইজন থেকে হচ্ছে চারজন হয়ে যাচ্ছে, চারজন থেকে ছয়জন, এভাবে করে যখন ইনক্রিজটা হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ একজন থেকে আরেকজন, এই জিনিসটাকে আমরা বেসিক্যালি বলতে পারি হচ্ছে ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং। যেমন আমরা যদি বলি হচ্ছে ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং এর অন্যতম বড় একটা ইম্প্যাক্ট পেয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের অন্যতম মোবাইল ব্র্যান্ড, সেটা হচ্ছে শাওমি। সো শাওমি তারা স্বীকারও করেছিল বা বলেছিল তাদের মার্কেটিং কস্ট অনেক বেশি, অনেক কম হয়, যেটা হচ্ছে তাদের যারা মূলত কনজিউমার তারাই মূলত হচ্ছে তাদের প্রোডাক্টকে প্রমোট করে। সো যার জন্য হচ্ছে বেসিক্যালি এই ওয়ার্ড অফ মাউথ মার্কেটিংটা তারা অনেক বেশি ইউজ করে দেখে তাদের প্রোডাক্টের মার্কেটিং কস্টও কম এবং যার জন্য তাদের প্রোডাক্টের প্রাইসও কম, এই ধরনের একটা মেসেজ তারা একটা সময় কিন্তু দিয়েছিল। সো এখন এই ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং সেটা অফলাইনেও হতে পারে, সেটা অনলাইনেও হতে পারে। অনলাইনে কীরকম? অনলাইনে হতে পারে যেটাকে আমরা বেসিক্যালি আরেকটা নামে ডাকি পিয়ার, হ্যাঁ,
বা যেটাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে পাবলিক রিলেশন। সো এই যে অনলাইনে হচ্ছে আপনি কোনো একটা পেজকে রিকমেন্ড করছেন, অনলাইনে কোনো একটা পেজকে আপনি কোথাও শেয়ার করছেন, পেজকে কোথাও মেনশন করছেন, পেজে একটা রিভিউ দিচ্ছেন, সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ হচ্ছে অনলাইন ওয়ার্ড অফ মাউথ মার্কেটিংয়ের মতো কিন্তু কাজ করে। আচ্ছা, এখন আসি আমরা যে এই ডিজিটাল মার্কেটিং করতে গেলে ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা কয়টা মাধ্যমে বা কয়টা ভাবে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং করতে পারি। ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো টাইপস আছে বা অনেকগুলো মাধ্যম আছে বা ধরন আছে। তার মধ্যে একটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। আপনারা হয়তো বা এটা সম্পর্কে অনেকেই জানেন। এখন এই এসইও জিনিসটা কি? এসইও বলতে এখানে ফার্স্ট অফ অল যে জিনিসটা চলে আসবে সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। হ্যাঁ, সো সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, দুইটা জিনিসকে একসাথে আমি এক্সপ্লেন করব। সো সার্চ ইঞ্জিন জিনিসটা আসলে কি? ফার্স্ট অফ অল হচ্ছে সার্চ ইঞ্জিন জিনিসটা কি বলেন তো একটু, বা আপনারা একটু মেসেজে বলেন কোনগুলো সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কারা? কয়েকটা সার্চ ইঞ্জিনের নাম বলেন। আচ্ছা, আগে আমাকে এটা একটু বলেন, ক্রোম, সাফারি, মজিলা, ইউসি ব্রাউজার সার্চ ইঞ্জিন, এটা কে কে মানেন? হাত তুলতে পারেন। যারা এগুলোর সাথে সপক্ষে আছেন একটু হ্যান্ড রেজ করেন। ক্রোম, মজিলা, ইউসি ব্রাউজার, তারপর হচ্ছে সাফারি। ওকে ওকে, সো বেসিক্যালি হচ্ছে হ্যান্ড রেজটা করার উদ্দেশ্য বা জানার উদ্দেশ্য, যেহেতু আপনারা অনেকে, আমি আসলে হচ্ছে সবার মুখ থেকে শোনাটা একটু টাফ। সো বেসিক্যালি হচ্ছে এগুলো কোনো ধরনের সার্চ ইঞ্জিন না, এরা হচ্ছে মূলত ব্রাউজার। এখন ব্রাউজার জিনিসটা কি? ব্রাউজার হচ্ছে সহজ কথায় বলতে গেলে হচ্ছে আমরা ওয়েবসাইট বুঝি। ওয়েবসাইট হচ্ছে কোনো একটা অ্যাড্রেসের মাধ্যমে গিয়ে একটা পেজ ওপেন করা, যেখানে বিভিন্ন ডাটা থাকে, একটা ডোমেনের আন্ডারে অনেকগুলো পেজ থাকে, বিভিন্ন ইনফরমেশন থাকে। হ্যাঁ, সো এখন বেসিক্যালি হচ্ছে এই ব্রাউজারটা হচ্ছে একটা ওয়েবসাইটের রান টাইম। হ্যাঁ, সো এই ক্রোম বলেন, তারপরে গিয়ে মজিলা বলেন, সাফারি বলেন, ইউসি বলেন, এগুলো সবগুলো হচ্ছে এক একটা ব্রাউজার, এক একটা সফটওয়্যার। এদের কাজটা হচ্ছে শুধুমাত্র একটা ওয়েবসাইটকে রান করা, আর কিছু না। এখন এই সার্চ ইঞ্জিন বলতে এর কাজই হচ্ছে ইউজারের কোনো একটা কুয়েরি নিবে, সে কুয়েরিটার উপর ভিত্তি করে, যেমন আমরা যদি চলে আসি google.com। সো এটা কিন্তু একটা google.com, একটা ডোমেন বা একটা অ্যাড্রেসের মাধ্যমে আমি একটা পেজ ওপেন করলাম। সেটা কোথায় ওপেন করলাম? একটা ব্রাউজারের নাম কি? সেটার নাম হচ্ছে মাইক্রোসফট এজ। সো তার মধ্যে আমি একটা অ্যাড্রেস ওপেন করে এটা বের করলাম। সো মূলত হচ্ছে আমরা যদি ফার্স্ট অফ অল আসি, একটা সার্চ ইঞ্জিন হচ্ছে মূলত একটা ওয়েবসাইট, যার মেইন কাজ হচ্ছে ইউজারের কোনো একটা কুয়েরিটা কি? সাপোজ হচ্ছে আমি এখানে লিখলাম হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। এই যে এই লেখাটা লিখলাম, এই লেখাটা হচ্ছে মূলত একজন ইউজারটাকে আমি, আমার একটা কুয়েরিটার উপর ভিত্তি করে সে এটার রিলেভেন্ট যত ধরনের অ্যান্সার আছে, এই অ্যান্সারগুলা আমাদেরকে একটা পেজের মাধ্যমে সুন্দর করে প্রেজেন্ট করবে। সো ইউজারের কুয়েরিটাকে বিশ্লেষণ করে সেটা রিলেভেন্ট অ্যান্সার দেওয়াই হচ্ছে মূলত একটা সার্চ ইঞ্জিনের কাজ। সো এই ধরনের যতগুলা সার্চ ইঞ্জিন আছে, যেমন আমরা ফেসবুকে গেলেও সার্চ করতে পাই, ইউটিউবে গেলেও সার্চ করতে পাই, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা সার্চ করতে পাই, বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটগুলোতে সার্চ করতে পাই, কিন্তু তাদেরকে আমরা সরাসরি ডিরেক্টলি মেন সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম বলতে পারি না। কেন বলতে পারি না? তাদের মেইন কাজ শুধুমাত্র হচ্ছে সার্চ করা না। সো বাট গুগল, ইয়াহু, ইয়াহু বলি, গুগল, বিং, সো এরা মূলত হচ্ছে স্পেসিফিকলি শুধুমাত্র ইউজারের যে কুয়েরি আছে এই কুয়েরিটাকে মেইনলি হ্যান্ডেল করে। এদের এখানে আপনি আর এডিশনাল কোনো বিষয় পাবেন না। এখানে আপনি যেমন গুগলের এখানে সার্চ করলে সে বিভিন্নভাবে ডাটা দেয়, যেমন এআই ওভারভিউ, তারপরে ওয়েবসাইট থেকে ডাটা, এরপরে হচ্ছে ভিডিও থেকে ডাটা, যে ডাটাগুলো হচ্ছে ইউটিউব থেকে আসে, এরপর বিভিন্নভাবে হচ্ছে মূলত সেইখানে ডাটা দেয়। মেইনলি বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটগুলো থেকেই সেইখানে এই ডাটাগুলোকে শো করছে। সো এর মেইন কাজটাই হচ্ছে ইউজারের কুয়েরিটি নেওয়া, কুয়েরিটার উপর ভিত্তি করে আপনাকে রেজাল্ট দেওয়া। চলেন আমরা হচ্ছে এখানে একটু গুগলকে জিজ্ঞেস করি হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। সো গুগল যেটা বলতেছে, সে হচ্ছে একটা প্রোগ্রাম দ্যাট সার্চ for an identified terms in database that corresponded to keyword or character specific by the user. So এই ধরনের কিছু একটা এআই ওভারভিউতে কি বলছে, সার্চ ইঞ্জিন ইজ এ সফটওয়্যার সিস্টেম। সো এটা একটা মূলত সফটওয়্যার দ্যাট হেল্প ইউজার, কোনো একজন ইউজারকে হেল্প করে ফাইন্ড ইনফরমেশন অন দ্য ইন্টারনেট থাকা যে ইনফরমেশনগুলো আছে সেগুলোকে খুঁজে বের করতে সে মূলত হেল্প করবে, যেটা মূলত হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটগুলো থেকে রিলেভেন্ট যে ডাটাগুলো আছে সেগুলোকে সে খুঁজে বের করে। এখন এর জন্য আবারও বলছি, আমাদের সার্চ ইঞ্জিন বলতে আমরা মেইনলি চিনি হচ্ছে গুগলকে, বিংকে, এই দুটো হচ্ছে খুবই ডেডিকেটেড সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম, গ্লোবালি ইউজড। এছাড়া আরও আছে বাইডু,
যেটা হচ্ছে মূলত হচ্ছে চাইনিজ, ইয়ান্ডেক্স আছে যেটা হচ্ছে মূলত রাশিয়ান, শুধুমাত্র রাশিয়ান এবং চাইনিজদের জন্য এডিশনাল আছে, আরও কিছু এরকম রিজিওনাল আছে। ইয়াহু আছে, বাট ইয়াহু অত বেশি কিন্তু পপুলার মানে মেইনলি ইউজ হয় না। এরপরে ডাক ডাক গো নামে একটা আছে, সো সেটাও বেসিক্যালি যেটা করে ডাক ডাক গো, পিপিলিকেও আপনারা হয়তো অনেকে বলেছেন। সো পিপিলিকে এরা মূলত গুগল থেকে ডাটা কালেক্ট করে তাদের প্ল্যাটফর্মটাতে মূলত শো করে। সো তারাও আমাদের জন্য ডেডিকেটেড একটা সার্চ ইঞ্জিন, বাট সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হিসেবে আমরা চিনি হচ্ছে মূলত এই গুগলকে। এবার আসি যে আসলে হচ্ছে আমাদের এখানে টার্মস যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং। সো আমরা সহজ কথায় হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং বলতে যেটা বুঝি, আপনি যখন এই সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে আপনি আপনার কোনো একটা সার্ভিস বা প্রোডাক্টকে প্রমোট করছেন, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং। তার মানে এখানে আপনি যে মাধ্যম বা যে চ্যানেলটা ব্যবহার করছেন সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্মগুলো, এগুলোকে ব্যবহার করে যখন আপনি প্রমোট করছেন সেটা হয়ে যায় সার্চ ইঞ্জিন মার্কেটিং। এখন এই সার্চ ইঞ্জিন মার্কেটিং আবার দুই রকম হতে পারে, পেইড এবং অর্গানিক। অর্থাৎ আমাদের যে মিডিয়াগুলো আছে এই মিডিয়াগুলো দুই রকমের মেইনলি, একটা হচ্ছে পেইড মিডিয়া এবং হচ্ছে আরেকটা হচ্ছে অর্গানিক মিডিয়া। সো প্রত্যেকটা মিডিয়াতে এই দুইটা সিস্টেম আছে। যেমন আমরা ফেসবুকের কথা যদি বলি, ফেসবুক আপনি ডিরেক্টলি পোস্ট করলেও সেটা কিন্তু একটা কি একটা মেসেজ, আবার আপনি দেখবেন যে ফেসবুকে আরেকটা মেসেজ থাকে যেটাতে লেখা থাকে স্পন্সার্ড। সো এই জায়গায় যেমন এই পোস্টটা আসছে সেটা অর্গানিক, আর এখানে যে পোস্টটা আসছে সেটা স্পন্সার্ড। আবার আমরা যদি একটু নিচের দিকে যাই, সো এখানে হচ্ছে এরকম অনেকগুলো হয়তো আমরা পেয়ে যাব। সো বেসিক্যালি হচ্ছে ফেসবুকে যেরকম আমরা অর্গানিক এবং পেইড দুইটা জিনিস পাই, সেমভাবে আমরা এই সার্চ ইঞ্জিন যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলোতেও আমরা পেইড এবং অর্গানিক দুইটাই পাই। যেমন আমি যদি হচ্ছে এখানে লিখি সাপোজ হচ্ছে হোস্টিং যদি আমি লিখি তাহলে আমাদেরকে এক ধরনের রেজাল্ট দিবে। আচ্ছা আমি এটা থেকে একটু সুইচ করে যাই। এখানে যখন আমি সার্চ করতেছি, সো কিডস টয় লিখলে এখানে কিছু রেজাল্ট আসছে, বা একটা রেজাল্ট আসছে যেটাতে লেখা হচ্ছে স্পন্সার। এখানে একটা রেজাল্ট আসছে যেটা হচ্ছে এটা আসছে স্কুল আউটফিটার্স থেকে, এটা আসছে টনিস থেকে। এখানে একটা রেজাল্ট আসছে যেটা হচ্ছে স্পন্সার, এটাও আসছে স্পন্সার থেকে, এটাও আসছে স্পন্সার থেকে। আর নিচের দিকে যদি আসি, এগুলো কিন্তু কোনো ধরনের স্পন্সার রেজাল্ট আসেনি। আর একটু নিচের দিকে যদি আসি, যেমন target.com, এটাও কোনো ধরনের স্পন্সার রেজাল্ট না। আর একটু নিচের দিকে যদি আসি অ্যামাজন, এটাও কোনো ধরনের স্পন্সার রেজাল্ট না। আমি যদি এখানে এসে লিখি যে সাপোজ হচ্ছে হোয়াট ইজ মার্কেটিং, সো হোয়াট ইজ মার্কেটিং এই লেখাটা লেখার পরবর্তীতে আমাদের এখানে রেজাল্ট যেগুলো আসছে এগুলোতে কোনো ধরনের স্পন্সার লেখা নাই। সো এখানে যদি কোনো রেজাল্ট বা সার্চ ইঞ্জিনের, এটাকে আমরা সাধারণত বলি হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, SERP, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, যেখানে সার্চ ইঞ্জিনগুলো রেজাল্ট শো করে। সো এখানে যদি কোনো রেজাল্টের মধ্যে স্পন্সর্ড লেখা থাকে তাহলে সেটা হচ্ছে আপনার গুগলকে টাকা দিয়ে মূলত এই জায়গাটায় আসছে। আর কোনো রেজাল্টে যদি এখানে স্পন্সার লেখা না থাকে তাহলে সেটা গুগলকে টাকা দেওয়া ছাড়া অর্গানিকলি এই জায়গায় আসছে। সো এখন যদি আমরা আসি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন জিনিসটা কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে আপনার কোনো একটা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ভিজিবিলিটি অথবা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ের টপে থাকার জন্য। ফার্স্ট কথা হচ্ছে কি, আপনার একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং ভিজিবিলিটি অর্থাৎ যে কোনো জায়গায় আপনার ওয়েবসাইটটাকে শো করানো, অথবা আপনার ওয়েবসাইটকে টপ র্যাঙ্কিং মানে নাম্বার 1 পজিশনে র্যাঙ্ক করানোর জন্য আপনার ওয়েবসাইটে সার্চ ইঞ্জিনের অ্যালগোরিদম বা সার্চ ইঞ্জিনের যে রিকোয়ারমেন্ট সেগুলো মেনটেন করে যে অপটিমাইজেশনটা করা হয় সেটাকে আমরা বলতে পারি হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো সহজ সিম্পল কথাই হচ্ছে আপনার ওয়েবসাইটটা যাতে সার্চ ইঞ্জিনের টপ র্যাঙ্কিং অথবা ভিজিবিলিটিতে আসে সেটার জন্য ওয়েবসাইটে ওই সার্চ ইঞ্জিন যেমন গুগলের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কাজগুলো করা লাগবে সে কাজগুলো করাটাকে বোঝায় হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটাকে আমরা বুঝতে পারছি স্যার? এই জিনিসটাকে আমরা বুঝতে পারছি। আমরা একটু ক্লাসে মনোযোগ দিই, এই ড্রাইভ লিঙ্কিং এগুলো ইজি জিনিস, এগুলো পেয়ে যাবেন পরে এমনিতেই। ওকে, সো এখন এই সার্চ ইঞ্জিনের বাহিরে আমরা আরেক ধরনের জিনিস পাই যেটাকে আমরা পিপিসি অ্যাডভার্টাইজিং বলি। হ্যাঁ, আরেক ধরনের মার্কেটিং হয় পিপিসি অ্যাডভার্টাইজিং। সো এটা এখানে মেনশন করা নাই, যেটাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে পে পার ক্লিক। সো বেসিক্যালি এখানে যে রেজাল্টগুলা বা সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্মে যে রেজাল্টগুলা স্পন্সার্ড মাধ্যমে আসে এগুলা যে মডেলটা ইউজ করে সে মডেলটা হচ্ছে ক্লিক প্রতি কস্ট হয়, প্রতি ক্লিকে বা
আমরা যেটাকে বলি ক্লিক পার কস্ট, হ্যাঁ, সিপিসি। সো এখন এই সিপিসিটা হচ্ছে মূলত গুগল যেটা করে যে আপনি প্রতি ক্লিকের জন্য তার থেকে বা আপনার থেকে হচ্ছে একটা চার্জ করবে। সো এটাকে বেসিক্যালি গুগল বলে হচ্ছে পিপিসি অ্যাডভার্টাইজিং, বা আমরা এটাকে আরেকটা ভাবে বলতে পারি যখন হচ্ছে সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে আপনি যখন পেইড অ্যাডভার্টাইজিং করবেন, বা সহজভাবে বলতে পারি যে সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম যেগুলো আছে যেমন গুগল, এই প্ল্যাটফর্মটা ইউজ করে আপনি যখন পেইড অ্যাডভার্টাইজিং করবেন সেটাকে আমরা বলতে পারি পিপিসি অ্যাডভার্টাইজিং, বা এটার একটা মডেল হচ্ছে পিপিসি অ্যাডভার্টাইজিং মডেল। হ্যাঁ, এখানে অনেকগুলো আছে, তার মধ্যে হচ্ছে সার্চ একটা হচ্ছে অন্যতম আমাদের পিপিসি অ্যাডভার্টাইজিং, যেখানে প্রতি ওয়েবসাইট ক্লিকের এগেইনস্টে আপনার উপর একটা কস্টিং হয়ে যাবে। আর গুগলে এই ধরনের স্পন্সর্ড অ্যাডগুলো দেখানোর জন্য বা শো করার জন্য গুগলের একটা প্ল্যাটফর্ম আছে যেটাকে গুগল বলে হচ্ছে গুগল অ্যাডস নামে। সো গুগল অ্যাডস মূলত হচ্ছে গুগলের একটা প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে গুগল তার যতগুলা প্ল্যাটফর্ম আছে, যেমন গুগল আছে, জিমেল আছে, ইউটিউব আছে, যতগুলা প্ল্যাটফর্মে এই প্ল্যাটফর্ম যেগুলো আছে মানে গুগল, ইউটিউব, গুগল ম্যাপস, তারপরে জিমেল, এই প্ল্যাটফর্মগুলোতে আপনি যে স্পন্সার্ড অ্যাডগুলো দেখেন বা যে পেইড অ্যাডগুলো দেখেন সেই অ্যাডগুলো সবগুলো দেওয়া হয় মূলত এই গুগল অ্যাডস প্ল্যাটফর্ম থেকে। আর ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, এরপরে হচ্ছে আপনার কি বলা হচ্ছে আপনার মেসেঞ্জার, এরপরে গিয়ে হচ্ছে আপনার এখন রিসেন্টলি থ্রেডস, এই প্ল্যাটফর্মগুলোতে আপনি যত ধরনের পেইড অ্যাডসগুলো দেখেন সেগুলো দেওয়া হয় হচ্ছে মূলত ফেসবুক অ্যাডস ম্যানেজার বা মেটা অ্যাডস ম্যানেজার থেকে। সো মূলত এটাকে এখনো ফেসবুক অ্যাডস ম্যানেজার নামে ডাকা হয়, বাট এটাকে মেটা অ্যাডস ম্যানেজার নামেই নামকরণ করা হয়ে যাবে। সো বেসিক্যালি এই প্ল্যাটফর্মটা ইউজ করা হয় ফেসবুকের আন্ডারে যতগুলো প্ল্যাটফর্ম আছে সেগুলোতে পেইড অ্যাডভার্টাইজিং দেওয়ার জন্য। আর গুগলের আন্ডারে যতগুলো প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মগুলোতে স্পন্সরযুক্ত যত কিছু দেখতে পান সবগুলো দেওয়া হয় মূলত এই গুগল অ্যাডস প্ল্যাটফর্ম থেকে। সো আমরা এই দুইটা জিনিস মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এরপরে যেটা চলে আসি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো এটা খুবই সিম্পল জিনিস। সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানেই হচ্ছে আপনি প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, অর্থাৎ আমাদের যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, এখন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো কি কি আছে একটু কাইন্ডলি বলেন তো, কি কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে আমাদের? দুই এক মিনিট সময় দিচ্ছি, বলে ফেলেন ঠুস ঠুস করে। আচ্ছা, সো আমরা এখানে পাচ্ছি হচ্ছে ফেসবুক, ফেসবুক ইনস্টাগ্রাম, ইউটিউব পাইছি, ফেসবুক পাইছি, এফবি পাইছি, ফেসবুক ইনস্টাগ্রাম, তারপরে গিয়ে হচ্ছে ফেস ইউ, আচ্ছা ইউটিউব, ফেসবুক ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, ফেসবুক, টিকটক, আচ্ছা, তারপরে মোটামুটি কম বেশি হচ্ছে সবার একটা রিলেভেন্সি আছে, লিঙ্কডইন, পিন্টারেস্ট, অনেকগুলো, হ্যাঁ অনেকগুলো আমরাও জানি, ভাইবার, আচ্ছা, এক্স, ওকে, লিঙ্কডইন, আরেকটা কোথায় জানি পাইছিলাম হচ্ছে টামলার, পিন্টারেস্ট। আচ্ছা, এখন এই জায়গাটাই হচ্ছে মূলত কোশ্চেনটা করা, যেমন এই যে যেমন টেলিগ্রাম পেয়েছি আমরা, তারপরে হচ্ছে আমরা ভাইবার পেয়েছি, এরপরে হচ্ছে মাঝখান দিয়ে হচ্ছে রেডিট পেয়েছি, এরপরে হচ্ছে টামলার পেয়েছি, হ্যাঁ নাইস। বাকিগুলোর কথা আমি বললাম না কেন, কারণ হচ্ছে আমাদের মূলত টেলিগ্রাম এবং ভাইবার আমরা ডিরেক্টলি এটাকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলতে পারি না। এরা মূলত হচ্ছে কমিউনিকেশন বা এদেরকে মূলত হচ্ছে আপনার কমিউনিকেশন প্ল্যাটফর্ম হিসেবে স্পেসিফিকলি আইডেন্টিফাই করা হয়, স্পেসিফিকলি হোয়াটসঅ্যাপ, ভাইবার এবং টেলিগ্রাম। হ্যাঁ, এরপরে রেডিট এবং টামলার এই দুটোকেও আমরা ডিরেক্টলি এই হিসেবে আমরা আইডেন্টিফাই করতে পারি না সোশ্যাল মিডিয়া, কারণ এরা হচ্ছে মেইনলি ফোরাম বেস সাইট। এদের এখানে মূলত ফোরাম বিষয়গুলো নিয়ে বা কোনো একটা স্পেসিফিক টপিকে, যেমন আপনি রেডিটের কথায় আমরা যদি বলি, সো রেডিটে কিন্তু হচ্ছে একজন ইউজার আরেকজন ইউজারের সাথে ডিরেক্টলি কানেক্টেড হওয়াটা ওখানে যায় না। সো বেসিক্যালি হচ্ছে এখানে যেটাই হচ্ছে আপনি কোনো কিছু পোস্ট করতে গেলে সেটা কিন্তু আপনার নিজের ওয়ালে পোস্ট করতে পারেন না, সেটা করতে হয় সাবরেডিটগুলোতে। সো এই প্ল্যাটফর্মগুলোকে আমরা স্পেসিফিকলি বলতে পারি হচ্ছে এগুলো হচ্ছে ফোরাম বেস সাইট। এখন ডেডিকেটেড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কোনগুলো, যেগুলোতে হচ্ছে মূলত আমরা যত ধরনের ইউজার আছে একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকতে পারে, তার বিভিন্ন ইমোশন সেন্টিমেন্টগুলো শেয়ার করতে পারে, অ্যাজ লাইক হচ্ছে সোশ্যাল মিডিয়ার মতো, সরি সামাজিক, আমরা যে সমাজের যে সংজ্ঞা পড়ে আসছিলাম, আমরা মানুষ হচ্ছে সামাজিক জীব, যেখানে হচ্ছে একজন আরেকজনের সাথে এ ধরনের একটা যে সংজ্ঞায়ন ছিল ওই বিষয়টাই মূলত হচ্ছে এখানে চলে আসে। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, আপনার যদি প্রবলেম হয় একটু লিভ নিয়ে আবার রিজয়েন করেন, এটা আপনার ইন্টারনেট ইস্যু হচ্ছে। হ্যাঁ, আর মেজর সবার প্রবলেম হলে একটু ইনফর্ম করবেন। সো বেসিক্যালি হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেগুলো স্পেসিফিকলি আমরা যদি বলি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, তারপরে গিয়ে হচ্ছে টিকটক, টুইটার, লিঙ্কডইন,
এরপরে পিন্টারেস্ট, এরপরে গিয়ে হচ্ছে পিন্টারেস্টকে যদি আমরা ইমেজ শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে স্পেসিফিকলি চিনি, যদিও সেটাও একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। হ্যাঁ, সো এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে যখন আপনি কোনো প্রোডাক্ট সার্ভিস বা আপনার ব্র্যান্ডকে এখানে প্রমোট করছেন, সো তখন সেটাকে আমরা বলতে পারি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো এখানে মেন আমাদের যে মার্কেটিং চ্যানেল থাকবে সেগুলো হচ্ছে মূলত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকবে। এরপর আমরা যদি চলে আসি সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট মার্কেটিং। সো কন্টেন্ট মার্কেটিং টার্মসটা হয়তো আপনারা অনেকে এটার সাথে পরিচিত। ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে কন্টেন্ট জিনিসটা কি। সো কন্টেন্ট বলতে আমরা যেটা বুঝি যে কোনো একটা টেক্সট বা যেটাকে আমরা বলতে পারি আর্টিকেল, ব্লগ বা কোনো একটা ইমেজ, কোনো একটা ইনফোগ্রাফি, কোনো একটা ভিডিও। সো এই যে ইনফোগ্রাফি, আর্টিকেল, ব্লগ, তারপরে গিয়ে হচ্ছে আমরা যেটা বললাম যে ভিডিও বা একটা মোশন, একটা ইনফোগ্রাফিক, এই কন্টেন্টগুলোর মাধ্যমে বা এই কন্টেন্টগুলোতে যখন আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে প্রমোট করছেন তখন সেটাকে আমরা বলতে পারি হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। এখন আপনি সাপোজ আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে যাব। সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে গেলে আপনার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে কন্টেন্ট। সো আপনি কিন্তু সেখানে আলটিমেটলি হচ্ছে কন্টেন্ট মার্কেটিং বা কন্টেন্টটাকে যত ভালোভাবে এখানে শোকেস করতে পারবেন আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা ভালো। সো এখন এই কন্টেন্ট মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে গেলে একটা পেজের জন্য যে কয়েকটা জিনিস ম্যান্ডেটরি। কি কি ম্যান্ডেটরি? আমার একটা সুন্দর একটা ব্যানার প্রয়োজন বা ভিজুয়াল একটা কন্টেন্ট প্রয়োজন, সেটার পাশে হচ্ছে আমার একটা ক্যাপশন প্রয়োজন, এবং সেই ক্যাপশনটাকে এঙ্গেজিং বা আমার অডিয়েন্সকে আমার কন্টেন্টে হুক করার জন্য একটা সুন্দর হেডলাইন প্রয়োজন, যেটাকে আমরা হুক লাইনও বলি। সো একটা সুন্দর হেডলাইন প্রয়োজন। এই হেডলাইন তৈরি থেকে শুরু করে একটা ক্যাপশন তৈরি এবং একটা সুন্দর ব্যানার ভিজুয়ালাইজেশন তৈরি করা, সব কিছু মিলাই হচ্ছে আমরা যে জিনিসটা তৈরি করি বা যে মেসেজটা আমরা তৈরি করি সেখানের মধ্যে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটাকে আমরা ইনক্লুড করে কিন্তু তৈরি করি। আর সেই জিনিসটাকে আমরা বেসিক্যালি বলতে পারি হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। হ্যাঁ, স্ন্যাপচ্যাটও আছে। এরপর হচ্ছে ইমেল মার্কেটিং। হ্যাঁ, কন্টেন্ট মার্কেটিং এর সাথে আরেকটা জিনিস আমাদের আবার কানেক্টেড, সেটা হচ্ছে ভিডিও মার্কেটিং। সো আমাদের কন্টেন্টটা যখন ভিডিও হবে আর এই ভিডিওর মাধ্যমে, অর্থাৎ সহজ কথা হচ্ছে আমরা ভিডিওর মাধ্যমে যখন আমরা কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে প্রমোট করি সেটাকে আমরা বলতে পারি হচ্ছে ভিডিও মার্কেটিং। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে কি ইমেল মার্কেটিং। সো ইমেল মার্কেটিং জিনিসটা কি? সো ইমেল মার্কেটিং হচ্ছে যখন আপনি আপনার একটা টার্গেটেড গ্রুপ বা টার্গেটেড অডিয়েন্সকে বা আপনার কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আপনার একটা টার্গেটেড গ্রুপ বা টার্গেটেড অডিয়েন্সকে আপনি ইমেলের থ্রুতে ইনফর্ম করবেন বা ইমেল টু ইমেল কমিউনিকেশন করবেন, ইমেলের মাধ্যমে আপনি জানাবেন, তখন সেই মার্কেটিংটাকে আমরা বলতে পারি হচ্ছে ইমেল মার্কেটিং। এটা আমরা কম বেশি হচ্ছে সবাই মেনটেন করি। এখন কিছু কিছু ক্ষেত্রে ইমেল মার্কেটিংটা কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে ইফেক্টিভ হয়, কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে এটা ইফেক্টিভ হয় না। সো এখন যদি বলি বাংলাদেশের ক্ষেত্রে ইমেলটা কতটা ইফেক্টিভ বলে মনে করেন আপনারা? ইমেল মার্কেটিং বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা ইফেক্টিভ? 40%। আমরা এখানে ডিসলাইক পাচ্ছি, খুব একটা না। কেন ইফেক্টিভ না? ইফেক্টিভ না কেন বলে মনে হয়? বেসিক্যালি আমাদের খুবই সহজ কথা হচ্ছে যে আমরা কেন আমাদের ইমেলটা সবাই ইউজ করে না। আমাদের যেখানে ইমেলটার জন্য হচ্ছে ফোন দিয়ে বলতে হয় বন্ধু তোমার ইমেল চেক করো, ইমেল পাঠানোর পরে তাকে আবার ফোন দিয়ে বলতে হয়। সো বেসিক্যালি অবশ্যই হচ্ছে আমাদের দেশে ইমেলটা ইফেক্টিভ না। সো বাট বেসিক্যালি যদি আমরা ইউজার কম, বাট যারা আবার প্রফেশনাল ফিল্ডে আছে, যারা প্রফেশনালভাবে কাজ করছে, তারা অ্যাটলিস্ট দিনে একবার হইলেও কিন্তু ইমেলটাকে ওপেন করে। এখানে আপনারা যারা আছেন আপনারা নিজেদের কথাই চিন্তা করেন যে আপনি ইমেলটাকে কয়বার ইউজ করেন। আমার কিন্তু হচ্ছে কন্টিনিউয়াসলি কিন্তু ইমেল প্রায় ম্যাক্সিমাম টাইমে আমার ইউজ করা হচ্ছে। সো এখন আমি কিন্তু হচ্ছে ইমেল মেসেজটা কন্টিনিউ করছি বা ইমেলটাকে আমি ওপেন করছি, আমি দেখছি। সো সে জায়গায় আমরা বলতে পারি এটা মোটামুটি হচ্ছে 30-40%-এর মতো এটার একটা ইউজনেস থাকতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে এই ইমেলের একটা প্রয়োজনীয়তা আছে। কখন প্রয়োজনীয়তা আছে? যখন ওই যে আমরা শুরুতেই বলছিলাম যে আপনি আপনার কাস্টমারের রিলেশনশিপ মেনটেন করতে চাচ্ছেন, সো কাস্টমার ফিডব্যাক অ্যানালাইসিস করতে চাচ্ছেন, সেটার জন্য অবশ্যই মোবাইল আছে, আফটার সেলস সার্ভিসের কমিউনিকেশন করার জন্য মোবাইল আছে। বাট মোবাইলের পাশাপাশিও আপনি আপনার কাস্টমারের যদি ডাটা আপনার কাছে ইমেল থাকে তাহলে আপনি কিন্তু তার সাথে একটা রেগুলার কানেক্টিভিটি থাকতে পারে। সাপোজ ধরেন এখন এই জিনিসটা হচ্ছে আপনাদের সাথে আমি বলি যে যেমন আপনারা হচ্ছে অনলাইন ক্লাস করছেন, এখন ধরেন ইউএলএব আপনাদের সাথে অ্যাডমিশনের সময় অনেক বেশি কমিউনিকেট করছে। এখন ইউএলএব কিন্তু যারা অ্যাডমিশন বা কমিউনিকেশন আছে তারা কিন্তু কন্টিনিউয়াসলি নতুন নতুন যারা আছে তাদের সাথে কিন্তু এটা কানেক্টিভিটি হচ্ছে। তাদের কাজ কিন্তু হচ্ছে আপনারা এনরোল করে ফেলার পরবর্তীতে তারা কিন্তু আপনার সাথে আর কমিউনিকেট করবে না, কারণ তাদের কাছে ওই ডাটাটা আর যাবেই না।
হ্যাঁ, যারা কমিউনিকেশনে আছে বা টেলিসেলসে যারা আছে। সো আপনার ডাটাটা কিন্তু এডমিশন হওয়ার পরবর্তীতে সেই ডাটাটা আমার কাছে চলে আসলো। এখন ইউআইএলএম এমন একটা অটোমেশন সিস্টেম তৈরি করলো যে আপনি যদি দুইটা ক্লাস অফ করেন, আপনাকে একটা মেল করছে, সে হয়তো বা ফোন দিচ্ছে না, আপনাকে একটা মেল করছে, বা আপনি একটা ক্লাস অ্যাবসেন্ট হয়ে আছেন, আপনাকে মেল করছে, আপনি 4-5টা ক্লাস মিস করলেন, আপনাকে মেল করছে। কেন মেল করছে? যে আপনি রেগুলার ক্লাসে অ্যাক্টিভ হন, আপনি ক্লাসে কেন অ্যাক্টিভ হচ্ছেন না, এই ধরনের। এখন এই যে এই জিনিসটা যখন আপনার কাছে যাচ্ছে, তখন আপনাদের মধ্যে মানে যদি মিস করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের মাইন্ডে কি আসবে? আপনাদের কাছে কি মনে হয়? এটা কি গুড সাইন নাকি ব্যাড সাইন, নাকি না এটা নর্মাল জিনিস? কোনটা মনে হয়? একটা ব্র্যান্ডের প্রতি ট্রাস্ট বিল্ড হয় সেক্ষেত্রে, কি মনে হয়? গুড সাইন। এবং আমার যেটা মনে হয় এটাতে ট্রাস্টও বিল্ড হয়, যে তারা আমাকে কেয়ার করে। সো আপনি যে কোনো জায়গায় যে কোনো একটা ব্র্যান্ড যখন হচ্ছে কাস্টমারকে কেয়ার করবে, কাস্টমারও তার জন্য অটোমেটিকলি ওই ব্র্যান্ডের জন্য অটোমেটিকলি একটা কি আসবে, ফিলিংস তৈরি হবে তার মধ্যে, না এরা তো আমার জন্য কেয়ার করছে। সো বেসিক্যালি এই জিনিসটা, এই যে কমিউনিকেশনটা, এই কমিউনিকেশনটা হবে কিন্তু কার সাথে, কিসের মাধ্যমে? এই কমিউনিকেশনটা হবে কিন্তু ইমেলের মাধ্যমে। হ্যাঁ, মাউস অন, এই যে মাউস আমার। হ্যাঁ, আচ্ছা। সো বেসিক্যালি হচ্ছে এই কমিউনিকেশনটা আপনার ইমেলের মাধ্যমে হতে পারে। আবার যারা বিজনেস লিড, আপনারা যারা হচ্ছে বি2বি টাইপের বিজনেস করেন, আমাদের বিজনেসের অনেকগুলো মডেল আছে, বি2বি আছে, বি2সি আছে, হ্যাঁ, তারপরে ডি2সি আছে, আরও অনেকগুলো মডেল আছে। সো এখন স্পেসিফিকলি যারা বি2বি বিজনেস করেন, তারা কিন্তু হচ্ছে আপনি পেইড অ্যাড দিয়ে আপনি কয়জন হচ্ছে, আমি 5 মিনিট পরে হচ্ছে একটা ব্রেক দিব আপনাদেরকে। হ্যাঁ, সো বেসিক্যালি হচ্ছে আমার গলা শুকিয়ে গেছে, তো একটু পানি টানি হালকা নিতে হবে। সো বেসিক্যালি হচ্ছে আপনি যখন বি2বি বিজনেস করবেন, এখন ধরেন হচ্ছে আপনার লাগবে হচ্ছে অল কাইন্ড অফ বাংলাদেশের যতগুলা এফএমসিজি কোম্পানি আছে, তাদের যত ধরনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে, তাদের সাথে হচ্ছে আপনার কমিউনিকেট করতে হবে। অথবা আপনি প্রোডাক্ট সোর্সিং নিয়ে কথা হচ্ছে, আচ্ছা। সো বেসিক্যালি হচ্ছে আপনি প্রোডাক্ট সোর্সিং নিয়ে তাদের সাথে কথা বলতে যাচ্ছেন, বা তাদের ডিলারশিপ নিয়ে কথা বলতে যাচ্ছেন, বা আপনি এমন কিছু প্রোডাক্ট দিচ্ছেন যারা হচ্ছে মূলত কর্পোরেট ক্লায়েন্ট। সো তাদের সাথে আপনি যদি কমিউনিকেট করতে যান, তাদেরকে আপনি ফেসবুকে খুব একটা পাবেন না, তাদেরকে আপনি ইমেলে ইয়ের মাধ্যমে পাবেন না, অথবা লিঙ্কডিনে খুব একটা পাবেন না। তাদেরকে পাওয়ার একটা ওয়ে আছে হচ্ছে তাদের ফোন নাম্বার এবং তাদের ইমেল অ্যাড্রেস। সো প্রফেশনাল কমিউনিকেশন করার ক্ষেত্রে তাকে কিন্তু আপনি প্রথমে ইনিশিয়ালি ফোন আউটরিচ করাটা প্রয়োজন। এরপরে ইমেল আউটরিচ করাটা বা ইমেলের মাধ্যমে কমিউনিকেট করাটা প্রয়োজন। সো ইমেলে কিন্তু আপনাকে পিচ করতে হবে। সো ইমেল পিচের পরবর্তীতে সে যদি রেসপন্স করে তাহলে ভালো, যদি রেসপন্স না করে তখন আবার আপনি চাইলে তখন ফোনে যেতে পারেন। আপনি ধরেন রিয়েল এস্টেট বিজনেস করেন, সো রিয়েল এস্টেট বিজনেসের ক্ষেত্রে কিন্তু হচ্ছে যারা ক্লায়েন্ট, তারা কিন্তু হচ্ছে হাই প্রোফাইল ক্লায়েন্ট, হ্যাঁ, অনেক ক্ষেত্রেই। সো তাদেরকেও কিন্তু আপনি রিচ করার জন্য একটা ফেসবুক অ্যাডস এগুলোতে যেমনটা যেতে পারে, সেক্ষেত্রে প্রফেশনাল কমিউনিকেশনটা হতে পারে ইমেলের মাধ্যমে। আপনার যে অফারগুলো আছে সেগুলো তাকে আপনি দিতে পারেন। সো এখন এই ইমেল মার্কেটিং করার জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের টার্গেটেড বা পটেনশিয়াল কাস্টমারের ইমেল ডাটা। এ পর্যন্ত আমরা ক্লিয়ার? আপনারা হয়তো অনেকেই এই বিষয়গুলো জানেন, যারা জানেন তারা নতুন কিছু পাচ্ছেন কিনা। আচ্ছা, এখন নাইস। এখন আসি এবার অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংকে আমি দুইটা ভাবে বলতে রাজি, মানে আমি শুধুমাত্র এটাকে মার্কেটিং চ্যানেল বলতে আমি রাজি না, আমি এটাকে দুইটা জিনিস বলি। এটাকে একরকম আমি বলি হচ্ছে একটা বিজনেস মডেল, আবার আরেক রকম বলি হচ্ছে এটা একটা মার্কেটিং মডেল। কীরকম? সহজ কথায় হচ্ছে, সিম্পল কথায়, যদি আমি কোনো একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করলাম, আমি চিন্তা করলাম যে আমি কোনো ধরনের এখানে খরচ করব না, আমার যে মার্কেটিং কস্ট সেটা আমি কোনোভাবেই আমি মার্কেটিং কস্ট আমি করব না। এটা কাইন্ড অফ হচ্ছে ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং এর মতো কাজ করবে আর কি। সো এটা কীরকম হলো, যে আমি একটা প্রোডাক্ট লঞ্চ করলাম, আমি 1-200 ছেলে পেলে আমি সেট করলাম, তাদেরকে বললাম যে তোমরা বিভিন্ন জায়গায় এই প্রোডাক্টটাকে সেল করবা, সেল করলে আমরা তোমাকে হচ্ছে আমি ডিরেক্টলি হচ্ছে কমিশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটা সেলের জন্য তোমাকে আমি কমিশন দিব। তুমি এবার যেভাবে এটাকে মার্কেটিং করো, তুমি তোমার প্ল্যাটফর্ম থেকে মার্কেটিং করো, তুমি তোমার ওয়েবসাইট থেকে মার্কেটিং করো, বা তুমি ডিরেক্টলি মার্কেটিং করো, আমার দরকার আলটিমেটলি সেলস। এবং প্রতি সেলসের এগেনস্টে তোমার রেফারেলে যদি কেউ আসে তাহলে আমি একটা পার্সেন্টেজ দিব। সাপোজ ধরেন ইউআইএলএফ যেটা বললো যে
আজকে বা ইউএলএফ আগামী এক সপ্তাহের জন্য হচ্ছে ব্র্যান্ড, যেমন আমরা খুব পপুলার একটা মডেল পাই ব্র্যান্ড অ্যাম্বাসেডর। প্রত্যেকটা কোম্পানি কি করে? ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সো এরা হচ্ছে মূলত ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলতে হচ্ছে মূলত এরা ডেডিকেটেড প্রত্যেকটা কোম্পানির জন্য ডেডিকেটেড হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার। সো এরা যেটা করবে তাদের প্ল্যাটফর্ম, যেমন হচ্ছে আমরা বিভিন্ন ক্যাম্পাস অ্যাম্বাসেডর দেখতে পাই, এরা তাদের ক্যাম্পাসের মধ্যে ওই একটা ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করে বা প্রমোট করে বিভিন্নভাবে। ওই ব্র্যান্ডের জন্য হচ্ছে আরও এডিশনাল কিছু কাজ করে, যেমন ইভেন্ট অর্গানাইজ করা, বিভিন্ন প্রোগ্রামের সাথে কোলাবোরেট করা, এই ধরনের কাজগুলো করে। কিন্তু তার মধ্যে অন্যতম বড় একটা কাজ থাকে বিভিন্ন পার্সনদেরকে ওই ব্র্যান্ড সম্পর্কে জানানো এবং ওই ব্র্যান্ডের সাথে কানেক্টিভিটি করে দেওয়া। সো এরা কিন্তু কি জায়গা থেকে একটা ব্র্যান্ড থেকে একটা পার্সেন্টেজ পায়। সো এটা কিন্তু আমাদের জন্য একটা অ্যাফিলিয়েট মডেল হিসেবে কাজ করে। সহজ কথা, অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে আমরা যেটা বুঝি, অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে যে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিসকে আপনি বা যে কোনো একজন পার্সন তার মতো করে মার্কেটিং করে সে প্রোডাক্টটা সেল করার পরবর্তীতে কোনো একটা কোম্পানি থেকে একটা পার্সেন্টেজ নেওয়ার যে প্রসেস, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাফিলিয়েট। এখন এটাকে আরো সুন্দরভাবে যদি বলি, আমরা হচ্ছে যেটাকে আমরা বলতে পারি মিডলম্যান, মধ্যস্থকারী, যে যারা হচ্ছে কনজিউমার এবং প্রোডাক্টের মধ্যে একটা ব্রিজ বা একটা কানেকশন তৈরি করে। আর একদম বাংলা ভাষায় যদি বলি তাহলে সেটাকে আমরা বলতে পারি ব্রোকার, বা এটাকে বাংলা ভাষায় বললে যেটাকে বাংলা ভাষায় তো আর ব্রোকার বলে না, বাংলা ভাষায় যেটাকে বলে দালালি টাইপের। সো কাইন্ড অফ হচ্ছে এরকম বিষয়টা এখানে মেনটেন হয়। প্রোডাক্ট অন্যজনের, সেল করবেন অন্যজনের কাছে, আপনি শুধু মাঝখানে বসে একটা কি পাবেন, একটা পার্সেন্টেজ আপনি পেয়ে যাচ্ছেন। সো এরা কিন্তু হচ্ছে খুব ভালো জমির দালালি। হ্যাঁ, সো বেসিক্যালি হচ্ছে এটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। সো এখন এই অ্যাফিলিয়েট মার্কেটিং একটা কোম্পানির জন্য খুবই ইফেক্টিভ। হ্যাঁ, কারণ এখানে হচ্ছে এডিশনাল মার্কেটিং কস্টটা কম। কোম্পানি যে হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটার আছে তার যদি ভালো প্রোফাইল থাকে, যেমন ধরেন হচ্ছে আমি এমন একজনকে হায়ার করলাম যে হচ্ছে যার প্রোফাইলে হচ্ছে 1 লাখের মতো ফলোয়ার আছে, যদিও তারা অন্যভাবে আসবে, তারা অবশ্যই অ্যাফিলিয়েট মডেলে আসবে না, ধরে নিলাম যে 1 লাখ প্রোফাইল আছে, যে তার প্রোফাইলের মাধ্যমে বা তার প্ল্যাটফর্মে, বা ধরেন হচ্ছে এটা কিন্তু হয়, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে হচ্ছে পার মান্থ হচ্ছে আপনার 5 থেকে 7 হাজার হচ্ছে রেগুলার ভিজিটর আছে। সো আপনি এখন চিন্তা করলেন যে আপনি আমার প্ল্যাটফর্মে 5 থেকে হচ্ছে 7 হাজার হচ্ছে ভিজিটর আছে, এখন এটাকে আমি কোনোভাবে কাজে লাগাইতে চাই। আমরা এটাকে দুইটাভাবে কাজে লাগাইতে পারি। একটা হচ্ছে আমার ওয়েবসাইটে অ্যাডসেন্স বা আমার ওয়েবসাইটে অ্যাড প্লেসমেন্ট করতে পারি, যেখান থেকে আমি একটা রেভিনিউ পেতে পারি মনিটাইজেশনের মাধ্যমে। আরেকটা পেতে পারি আমি কোনো একটা প্ল্যাটফর্ম, যেমন ধরেন আপনি দারাজ, হ্যাঁ বাংলাদেশে যেমন দারাজ বা পিকাবো, এদের হচ্ছে আপনি অ্যাফিলিয়েট পার্সন হিসেবে আপনি রেজিস্টার্ড করলেন। রেজিস্টার্ড করার পরবর্তীতে প্রত্যেকটা ইউআরএল বা প্রত্যেকটা লিঙ্কের জন্য, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কিন্তু আপনাকে একটা লিঙ্ক তারা দিয়ে দিবে। সো এই লিঙ্কটা নিয়ে আপনি যদি আইটি রিলেটেড হচ্ছে ধরেন একটা ওয়েবসাইট মেনটেন করেন, তাহলে আইটি টেকনোলজিক্যাল বিভিন্ন প্রোডাক্টের আপনি রিভিউ দিচ্ছেন, রিভিউ দিয়ে আপনি সেখানে লিঙ্কটা মেনশন করে দিচ্ছেন যে এই প্রোডাক্টটা পারচেস করতে গেলে আমার রেফারেলের মাধ্যমে আপনি গেলে এত পার্সেন্ট হয়তো বা এক্সট্রা কমিশন পাবেন বা ডিসকাউন্ট পাবেন, আপনি এই লিঙ্ক থেকে পারচেস করতে পারেন। সো বেসিক্যালি হচ্ছে এখন আপনার বা দারাজের কিন্তু এখানে কস্টটা কোথায়, শুধুমাত্র তাকে যে কমিশনটা দিচ্ছে সেটা, তার কিন্তু এখানে কোনো ধরনের মার্কেটিং কস্ট আর নাই, তার মাধ্যমে কিন্তু এখানে একটা কি হয়ে যাচ্ছে, হ্যাঁ রকমারির অ্যাফিলিয়েট আছে, সো তার মাধ্যমে কিন্তু একটা সেল হয়ে যাচ্ছে। এখন টোটাল মার্কেটিংটা করছে কে? ওই অ্যাফিলিয়েট পার্সনটা। তার লাভ কি? তার লাভ হচ্ছে এখান থেকে সে একটা কমিশন পেয়ে যাচ্ছে। সো কমিশন পেয়ে আপনার কোনো একটা প্রোডাক্ট বা সেল করে দেওয়ার যে মার্কেটিং টেকনিক, এটাকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাফিলিয়েট মডেল। এখন এটার মতো আরেকটা মডেল আছে, হ্যাঁ অ্যাফিলিয়েটের মতো আরেকটা মডেল আছে, যেটাকে আবার বলে হচ্ছে ড্রপ শিপিং, যেটা যদিও একটা বিজনেস মডেল হিসেবে কাজ করে। ড্রপ শিপিং এর সাথে আপনারা হয়তো অনেকে পরিচিত আছেন, রাইট? আচ্ছা, এখন ড্রপশিপিং জিনিসটা আসলে কি? ড্রপশিপিং আর অ্যাফিলিয়েট অনেকটাই সিমিলার, শুধু পার্থক্য হচ্ছে অ্যাফিলিয়েটে যখন আপনি কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস সেল করছেন আপনার পেজ থেকে, সেখানে হচ্ছে যার সেল করছেন তার সব কিছুই থাকবে। ধরেন আপনি দারাজের হচ্ছে অ্যাফিলিয়েট করছেন, তাহলে দারাজের ব্র্যান্ডিং, দারাজের প্রোডাক্ট সব কিছুই দারাজের। হ্যাঁ, প্ল্যাটফর্মটা শুধু আপনাকে চিনে না, অর্ডারটা দিতে হবে দারাজে গিয়ে, আপনি শুধুমাত্র বসে বসে কমিশন পাচ্ছেন। আর ড্রপ শিপিং হচ্ছে এটা বিজনেস মডেলের জন্য বলা হচ্ছে, ধরেন আপনার হচ্ছে নাই, প্রোডাক্ট সোর্সিং নাই, আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট কম, হ্যাঁ কিন্তু আপনার যে জিনিসটা আছে, আপনার হিউজ পরিমাণ হচ্ছে মার্কেটিংয়ের নলেজ আছে, আপনার হচ্ছে খুব ভালো মার্কেটিং করার সেই অ্যাক্টিভিটি আছে, আপনার একটা ভালো ইস্টাবলিশ আছে, পেজ আছে। এখন আপনি চাচ্ছেন কোনো ধরনের প্রোডাক্ট পারচেস বা সোর্সিং না করে আপনি
কি করতে, প্রোডাক্ট সেল করতে। সো এই জায়গায় হচ্ছে ড্রপ শিপিং এর মডেলটা কাজ করে, যদিও একদম যে বলতেছি কোনো ছাড়া কি বলা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট ছাড়া করা যায় ব্যবসাটা এরকম না। ধরেন আপনি হচ্ছে দারাজের প্রোডাক্টটাই নেবেন, সেটা দারাজের কাছে প্রোডাক্টটা থাকবে, দারাজের ওয়্যার হাউসে থাকবে, আপনি সেল করছেন। সেল করলে সেই সেলটা যে কাস্টমারের কাছে যাচ্ছে বা যে প্রোডাক্টটা কাস্টমারের কাছে যাচ্ছে সেই প্রোডাক্টের সব ধরনের লেভেলিং আপনার কোম্পানির নামে যাবে। সো আপনার এখানে সুবিধা কি, আপনার কোনো ওয়্যার হাউসের কস্ট নাই, আপনার এখানে কোনো ধরনের প্রোডাক্টের স্টোরেজের কোনো কস্ট নাই, আপনার কস্ট কি, শুধুমাত্র মার্কেটিং কস্ট। সো আপনি প্রোডাক্টটা মার্কেটিং করে সেল করছেন, আর আপনি এখান থেকে প্রোডাক্ট সোর্সিং করা ছাড়াও আপনি সেল করেন। যেমন বাংলাদেশে হচ্ছে বিডি শপ। সো বিডি শপে কিন্তু হচ্ছে এই ধরনের কাইন্ড অফ বিডি শপ হচ্ছে এই ধরনের হচ্ছে ড্রপ শিপিং সিস্টেমটাই আছে ওদের। সো ওরা বেসিক্যালি হচ্ছে, হ্যাঁ ওরা বেসিক্যালি হচ্ছে যেটা করে, প্রোডাক্ট যেমন বিডি শপ যেহেতু চায়না থেকে হচ্ছে প্রোডাক্ট করে নিয়ে আসে, সো তারা হচ্ছে বেসিক্যালি হচ্ছে এটা হচ্ছে বিভিন্ন সেলার যারা আছে, যারা ড্রপ শিপিংয়ের বিজনেস করতে চায় তাদেরকে প্রোডাক্টগুলো দেয়। তবে বিডি শপ যেটা করে, প্রতি প্রোডাক্ট অর্ডার করার ক্ষেত্রে আপনার যখন প্রতি প্রোডাক্ট অর্ডার হবে তখন তাদেরকে হচ্ছে 150 টাকা, সরি 200 টাকা করে পেমেন্ট দিতে হয়। এটা হচ্ছে বিডি শপের একটা প্রবলেম আছে। হ্যাঁ, সো ড্রপশিপিং মডেলটা আমরা বুঝতে পারছি। ড্রপশিপিংটা হচ্ছে আপনি আপনার টোটাল মার্কেটিংয়ের মাধ্যমে সেল করবেন, সেল করলে আপনার প্রোডাক্টটা আপনার যে কোম্পানির নাম সেই নামে হচ্ছে যে কোনো একজন কাস্টমারের কাছে বা যার কাছে তার কাছে পৌঁছে যাবে। ওকে, আমরা একটু 5 মিনিটের একটা ছোট্ট ব্রেক নেই। সো এরপরে হচ্ছে আমরা আবার কন্টিনিউ করি। 29 বাজতেছে, আমরা 8:35 থেকে শুরু করব। একটু আর্লি পড়ে ফেলেন, কারণ 45 হলে আমাদের 9টা এমনিতে ক্লাস শেষ। হ্যাঁ, সো তখন 5 মিনিটের ব্রেক দেওয়ার লাভ নেই আসলে। ওকে, সো আমরা যে জায়গাটা ছিলাম লাস্টলি, সেটা ছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ভিডিও মার্কেটিং নিয়ে আমরা আলোচনা করলাম। এখন এরপরে চলে আসি হচ্ছে মোবাইল মার্কেটিং। সো মোবাইল মার্কেটিং জিনিসটা আসলে কি? সো এখানে সিম্পলভাবে যেটা চলে আসে সেটা হচ্ছে মোবাইল প্ল্যাটফর্ম বা এম মার্কেটিং আমরা বলতে পারি। মোবাইল প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলোকে ইউজ করে হচ্ছে আমরা যে মার্কেটিং কমিউনিকেশনটা করছি সেটাকে আমরা বলতে পারি হচ্ছে মোবাইল মার্কেটিং। এখন আসলে হচ্ছে মোবাইল মার্কেটিং এমন কি হচ্ছে, আমরা তো ফেসবুক অ্যাপসটাও চালাচ্ছি মোবাইলে। হ্যাঁ, এখানে স্পেসিফিকলি আমরা যদি বলি মোবাইল মার্কেটিং কি হচ্ছে, যেমন এসএমএস মার্কেটিং। সো আপনি যে ফোনের মধ্যে এসএমএস পাচ্ছেন সেটাও পার্ট অফ হচ্ছে মোবাইল মার্কেটিং। এরপরে যদি আমরা বলি বিভিন্ন অ্যাপসের মধ্যে আপনি অ্যাপসগুলো রান করেন বা না করেন, প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরে ফার্স্ট যখন আপনার ফোনটা স্ক্রিনটা অন করেন তখন আপনার ফোনে কন্টিনিউয়াসলি অনেকগুলো নোটিফিকেশান ইনস্ট্যান্ট আসে। হ্যাঁ, এরপরে আপনি যখন দিনের একটা সময়ে যান তখন বিভিন্ন অ্যাপস থেকে, স্পেসিফিকলি যদি এখন বলি বিভিন্ন টেলিকম যে অ্যাপসগুলো আছে, এয়ারটেল বলেন, জিপি বলেন, গ্রামীণ ফোন বলেন বা বাংলালিংক বলেন, এদের ফোন থেকে বিভিন্ন অফার, এরপরে বিকাশ থেকে, দারাজ থেকে, বিভিন্ন অ্যাপস থেকে কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি কী দেয়, একটা পুশ নোটিফিকেশান দিচ্ছে। কোথায় আপনার নোটিফিকেশান বাড়ে। সো বেসিক্যালি হচ্ছে আপনার নোটিফিকেশন বাড়ে, যে নোটিফিকেশনটা পাচ্ছেন সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ পার্ট অফ হচ্ছে মোবাইল মার্কেটিং। এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে কি, নোটিফিকেশন। সো আপনি যখন বিভিন্ন অ্যাপসগুলো ওপেন করবেন, অ্যাপসগুলো স্পেসিফিকলি আপনার মোবাইল অ্যাপসগুলো, নট ওয়েবসাইট, মোবাইল অ্যাপসগুলোতে আপনি ওপেন করলে তাদের একটা নোটিফিকেশন ট্যাব আছে, সেখানেও বিভিন্ন ধরনের আপনার মার্কেটিং বা বিভিন্ন ধরনের প্রমোশনাল অ্যাক্টিভিটি সেখানে থাকে। সো আপনার যখন হচ্ছে আপনি এই মোবাইল কমিউনিকেশনটাকে ইউজ করে বা মোবাইল অ্যাপসটাকে ইউজ করে আপনি যখন মার্কেটিং কমিউনিকেশন করবেন সেটাকে আমরা বলতে পারি হচ্ছে মোবাইল মার্কেটিং। সো তার মধ্যে অন্যতম হচ্ছে এই মোবাইল অ্যাপসের পুশ নোটিফিকেশন, মোবাইল অ্যাপসের ইন অ্যাপ নোটিফিকেশন এবং এসএমএস নোটিফিকেশন। হ্যাঁ, সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের অন্যতম মুখ্য বিষয়। আচ্ছা, এরপরে যদি আমরা চলে আসি যে হচ্ছে এই নোটিফিকেশনগুলো কিভাবে আসে, হয়তো আপনারা অনেকেই জানেন, অনেকে হয়তো বা জানেন না। যেমন হচ্ছে প্রত্যেকটা নোটিফিকেশন মোবাইলের ক্ষেত্রে ফায়ারবেস ইউজ করে অনেক ক্ষেত্রে। ওকে, এরপরে আমরা যদি চলে আসি যে অনলাইন পিআর। সো পিআর বলতে আমরা যেটাকে বুঝিয়েছিলাম হচ্ছে পাবলিক রিলেশনস। সো পাবলিক রিলেশনস বা পিআর বলতে হচ্ছে আপনি নিউজ প্ল্যাটফর্ম যেগুলো আছে তাদের বিভিন্ন পার্সনগুলোর সাথে হচ্ছে কানেক্টিভিটি মেনটেন করে আপনি আপনার প্রোডাক্ট বা আপনার ব্র্যান্ড বা আপনার প্রোডাক্ট সম্পর্কে হচ্ছে একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি করা। এই যে আমরা যদি বলি আমরা বিভিন্ন সময় দেখি কোনো একটা বিষয়ে, সাপোজ হচ্ছে আপনার
ব্র্যান্ড একটা খারাপ দিক খারাপ কাজ করছে, বা কোনো একটা ব্র্যান্ড খারাপ কাজ করলো, এখন সবাই মিলে কিন্তু হচ্ছে সেটা সম্পর্কে হচ্ছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট কার কি এক্সপিরিয়েন্স সেটা দিচ্ছে, সেটা কিন্তু এক ধরনের পিয়ার হচ্ছে। পাবলিক নিজে থেকে হচ্ছে সেটা সম্পর্কে জানিয়ে দিচ্ছে। আবার কোনো একটা বিষয়ে দেখবেন সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য বা কোনো কিছু করার জন্য, পজিটিভ ভাইব তৈরি করার জন্য বিভিন্ন গ্রুপ থেকে ওটা সম্পর্কে হচ্ছে বিভিন্ন ধরনের স্টোরি শেয়ার করবে, ভালো ভালো পজিটিভ স্টোরি শেয়ার করবে। এতে করে কি হচ্ছে, এতে করে হচ্ছে ওই প্রোডাক্ট সম্পর্কে হচ্ছে ভালো এক্সপিরিয়েন্স। যেমন হচ্ছে ধরেন আজকে হচ্ছে বিকাশ খুব ভালো কোনো একটা ভালো একটা কাজ করে ফেললো, হ্যাঁ, বিকাশ ধরেন হচ্ছে একটা কোনো একটা অ্যাওয়ার্ড পেয়ে গেল মোবাইল ফাইন্যান্সে সে বেস্ট। এখন এটা যদি বিকাশ সরাসরি প্রমোট করে তাহলে এটা যতটা না হাইলাইটস হবে, এটা যদি বিভিন্ন নিউজ পোর্টালগুলো থেকে প্রমোট করে, এরপরে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল যে সাইট গ্রুপগুলো আছে, ফাইন্যান্সিয়াল রিলেটেড কিন্তু বিভিন্ন ধরনের গ্রুপ আছে, ফাইন্যান্সিয়াল নিউজ নিয়ে কাজ করে এরকম বিভিন্ন পেজ আছে এই বা নিউজ সাইট আছে। সো এরা যদি এই বিকাশের এটাকে নিয়ে হচ্ছে হাইলাইটস করে তাহলে এটা কিন্তু ম্যাশ অডিয়েন্সের কাছে যাবে, তখন মানুষের কাছে একটা পজিটিভ ভাইব তৈরি হবে। সো এই পজিটিভ ভাইব তৈরি করাটাকে বেসিক্যালি হচ্ছে, বা আপনি পাবলিক রিলেশনশিপ মেনটেন করে বিভিন্ন নিউজ আর্টিকেল, নিউজ পাবলিকেশন বা বিভিন্ন গ্রুপগুলোতে আপনার ব্র্যান্ডের একটা পজিটিভ সাইন তৈরি করাটাকে বেসিক্যালি আমরা বলতে পারি হচ্ছে পিআর। সো যেমন হচ্ছে আমরা বিভিন্ন গ্রুপগুলোতে শুধু শুধু হচ্ছে আপনাকে নিয়ে হচ্ছে একটা পজিটিভ বা আপনার কোনো একটা প্রোডাক্টকে নিয়ে পজিটিভভাবে হচ্ছে গল্প স্টোরি শেয়ার করছে, স্টোরি টেলিং, আপনার যে পটেনশিয়াল কাস্টমার তারা ওখানে আছে। সো ওইটাকে নিয়ে হচ্ছে অনলাইন পিআর, আপনার গ্রুপকে রিকমেন্ড করছে, যেটা ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং বলে আসছিলাম। সো ওয়ার্ড অফ মাউথ মার্কেটিংটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এই অনলাইন পিআর হিসেবে কাজ করে। এরপরে যদি চলে আসি সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। সো ইনফ্লুয়েন্সার মার্কেটিং এটা তো আমরা সবাই জানি নাকি? ইনফ্লুয়েন্সার মার্কেটিং এটা সবাই জানি না আমরা? ইনফ্লুয়েন্সারদেরকে তো চিনি নাকি? হ্যাঁ, আমরা সবাই ইনফ্লুয়েন্সারদেরকে চিনি। হ্যাঁ, সো ইনফ্লুয়েন্সার মার্কেটিং আমরা সাধারণত যেটা বুঝি যে মার্কেটে হচ্ছে বা এমন কিছু পার্সন বা যে পার্সনদেরকে মার্কেটের একটা অ্যাকসেপ্টেন্স আছে, যাদেরকে মানুষ পছন্দ করে বা যাদের কথা মানুষ ফলো করে, ওই ধরনের পার্সনগুলোর মাধ্যমে আমি আমার, তারা যদি আমার নিশ রিলেটেড বা আমার টপিক্যাল রিলেটেড হয়, তাদের মাধ্যমে যদি হচ্ছে আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটাকে প্রমোট করি, তাহলে অডিয়েন্স তার যে একটা অথরিটি আছে বা তার যে একটা ট্রাস্ট আছে সেটার উপর ভিত্তি করেই কিন্তু হচ্ছে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি মানুষের আকর্ষণ হবে। সো ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের প্রথম যে শর্ত সেটা হচ্ছে তাদের প্রতি তার যারা ফলোয়ার আছে তাদের একটা পূর্ণ আস্থা থাকতে হবে। সো বেসিক্যালি যাদের একটা বেস বড় ফ্যান ফলোয়ার আছে, তাদের মাধ্যমে যখন আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটাকে প্রমোট করি তাদেরকে আমরা বলতে পারি হচ্ছে ইনফ্লুয়েন্সার। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি বলেন, এই যে যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বা অনেক বেশি ফলোয়ার আছে, তাদেরকে কি আপনি সরাসরি ইনফ্লুয়েন্সার বলতে পারবেন? তাদেরকে আপনি সরাসরি ইনফ্লুয়েন্সার বলতে পারবেন না, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে তারাই কিন্তু হচ্ছে ইনফ্লুয়েন্সার। এখন ইয়ে হচ্ছে একজন বলছেন হচ্ছে একজন উদাহরণ, যেমন আমরা যদি বলি, আমরা হচ্ছে একটা ফোন কেনার আগে আমরা কাদের প্রোফাইলগুলো বা কোন ধরনের ফোনগুলোর মধ্যে হাইপ বেশি বলেন তো? সো বেসিক্যালি হচ্ছে আমরা কোনো একটা ফোন কেনার আগে আমরা কি করি, ইউটিউবে কি রিভিউ দেখি, হ্যাঁ, এবং কোন ফোন আমরা কিন্তু সার্চ করি যে এত 1000 টাকার মধ্যে কোন ফোনটা ভালো, এত 1000 টাকার মধ্যে কোন ফোনটা ভালো। সো তার মধ্যে হচ্ছে আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি হচ্ছে আমরা যেমন স্যামজোন, তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি বা এটিসি, এদের ভিডিওগুলো কিন্তু আমরা অনেক বেশি ফলো করি, এবং তারা যে ফোনগুলোকে রিকমেন্ড করে সেই ফোনগুলোর প্রতি হচ্ছে আমাদের আকর্ষণটা একটু বেশি থাকে, মাইন্ড থেকে সেগুলোতেই আমাদের একটু বেশি আগ্রহ থাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি তুষার ভাই, থাকে। সো তারা কিন্তু ওয়ান কাইন্ড অফ হচ্ছে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছে। এরপরে হচ্ছে কোনো একটা পিসি বিল করতে গেলে আমাদের কিন্তু এখন অনেকেই হচ্ছে যেটা করি কি, পিসিবিকে আমরা করি, প্রেফার করি, তাদের ওখান থেকে দেখি যে তারা কোন পিসিটা বিল করছে। সো পিসি বিল্ডার বাংলাদেশ, হ্যাঁ, সো তাদেরকেও আমরা কিন্তু ফলো করি। সো বেসিক্যালি হচ্ছে এখানে কিছু কিছু আছে যাদেরকে মানুষ বিশ্বাস বা ফলো করে, আবার কিছু কিছু আছে যেমন যারা টিকটকার স্পেসিফিকলি, সো তাদেরকে বেসিক্যালি হচ্ছে মানুষ কতটা প্রায়োরিটি দেয়। হ্যাঁ, এখন ধরেন হচ্ছে আমি যদি বলি স্পেসিফিকলি, যে যেমন এখন খুব ট্রেন্ডে আছে, এই যে একজনের নাম বলছেন হচ্ছে শান্তি রহমান, তারপর হচ্ছে সুনেরা আছে, সো তারপরে গিয়ে হচ্ছে আপনার যেমন রাফসান, হ্যাঁ, তারপরে গিয়ে হচ্ছে খুদালাকসা আপা, এরপরে বলেন যে হচ্ছে কি বলে হচ্ছে আরও অনেকগুলো আছে, লিলিপুট, আরও অনেকগুলা, যাই হোক, সো সবার নাম মনে নেই আমার। সো এখন এদেরকে দিয়ে আপনি কি সব ধরনের মার্কেটিং করতে পারবেন, বা এদেরকে দিয়ে সব ধরনের মার্কেটিং করা উচিত সব ধরনের প্রোডাক্টের? নো। সো তাদের যে সেগমেন্ট, হ্যাঁ,
তাদের যে সেগমেন্ট, সেই সেগমেন্ট ধরে যখন হচ্ছে আপনি প্রোডাক্টটা প্রমোট করবেন তখন সেটা মার্কেটে ইফেক্টিভ হবে। এখন সহজ কথায় যদি আবার আসি খুবই সিম্পলভাবে, সেটা হচ্ছে যখন আপনি আপনার কোনো একটা প্রোডাক্টকে ম্যাশ অডিয়েন্সের কাছে খুবই শর্ট টাইমের মধ্যে আপনি একটা ম্যাশ পিপলের কাছে ছড়িয়ে যেতে চান বা পৌঁছে দিতে চান, তখন আপনার জন্য যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। সো ইনফ্লুয়েন্সার মার্কেটিং যেটা করে সেটা হচ্ছে আপনাকে খুবই শর্ট টাইমের মধ্যে, আপনি যদি 1 উইক বলেন 1 উইক, আপনি যদি 2 উইক বলেন 2 উইক, আপনি যদি 2 দিন বলেন 2 দিন, 2 দিনের মধ্যে আপনার প্রোডাক্টের একটা ম্যাশ ব্লাস্ট করার জন্য এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং কাজ করতে পারে। আপনার ব্র্যান্ডের একটা ম্যাশ ব্লাস্ট করার জন্য আপনি অনলাইন পিএর মাধ্যমে কাজ করতে পারেন। এগুলোর ক্ষেত্রে যেমন কস্টলি হবে, সেমভাবে হচ্ছে এগুলো আপনাকে রিটার্নটাও বা আপনার ব্র্যান্ডের অ্যাওয়ারনেসটাও করবে খুবই ব্লাস্ট আকারে। আবার ট্রেডিশনালের ক্ষেত্রে যেমন টিভি যেটা করে কি, টিভি কমার্শিয়াল খুবই শর্ট টাইমের মধ্যে আপনার ব্র্যান্ডের একটা ব্লাস্ট করে দিতে পারে, আপনার ব্র্যান্ডের খুব ভালো পরিমাণে হচ্ছে করতে পারে, যেটা অন্যান্য মাধ্যমগুলা করতে পারে না। এ পর্যন্ত আমরা ক্লিয়ার? হ্যাঁ, তারা ফ্যাশন করতে পারে। আচ্ছা, আমরা এই যে মেসেঞ্জার, ড্রাইভ এগুলো নিয়ে এখন একটু আলোচনা কম করি, কারণ এগুলো তো এখন আমরা পরে এগুলো নিয়ে কথা বলতে পারবো। আমরা এখন টপিক্যাল একটু আলোচনা করি, যে টপিক নিয়ে কথা বলছি। তো আপনি ওগুলো নিয়ে যখন মেসেজ করছেন তখন তো আপনার মনোযোগ চলে যাচ্ছে অন্য জায়গায়। আপনি হয়তো বা জানেন, এই জন্য হয়তো বা স্কিপ করছেন, বাট তারপরে একটু মনোযোগ দেন, অন্যদের একটু মনোযোগ রাখতে দেন। এরপর হচ্ছে আমরা এগুলো নিয়ে আর একটু ডেফিনেশন দেওয়া আছে। সো আপনার বেসিক্যালি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, ইউটিলাইজিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এই ব্লাবলা জিনিসগুলা, সার্চ ইঞ্জিন কি, অপটিমাইজেশন কি, সার্চ ইঞ্জিন মার্কেটিং কি, কন্টেন্ট মার্কেটিং কি, এগুলোর একটা ডেফিনেশন এখানে, এক্সপ্লেনেশন এখানে ইনক্লুড। সো যেমন অনলাইন পিআর, সো ম্যানেজিং এ ব্র্যান্ড অনলাইন প্রেজেন্স রেপুটেশন থ্রু ডিজিটাল মিডিয়া ইনক্লুডিং রেসপন্ডিং টু রিভিউ, এঙ্গেজিং উইথ মিডিয়া আউটলেটস অ্যান্ড হ্যান্ডেলিং প্রেস রিলিজ। তো এগুলো সবগুলোই হচ্ছে অনলাইন পিআর। যেমন হচ্ছে আমাদের অনলাইন পিআর এর ক্ষেত্রে যেমন বললাম যে যেটা ম্যাশ অডিয়েন্স বা একটা গ্রুপ অফ পিপলকে দিয়ে হচ্ছে আপনি এটা পেইডই করছেন, বাট তাদের মাধ্যমে হচ্ছে আপনার প্রোডাক্টকে প্রমোট করছেন, সেটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে প্রেস রিলিজ বা কি বলা হচ্ছে আপনার ইয়ের মাধ্যমে, গ্রুপ মেনটেনগুলোর মাধ্যমে বা মিডিয়া আউটলেটসের মাধ্যমে কিন্তু কাজ করছে। অথবা হচ্ছে আপনি আরও কিছু বিষয় এখানে ম্যাটার করে, যেমন আপনার পেজের রিভিউ, আপনার পেজ রিকমেন্ডেশন, আপনার ওয়েবসাইটের রিভিউ, আপনার গুগল রিভিউ, তারপরে ট্রাস্ট পাইলটে হচ্ছে আপনার রিভিউ। এই জিনিসগুলো কিন্তু এখানে অনেক বড় ম্যাটার করে একটা ব্র্যান্ডের ট্রাস্ট বা অথরিটি বিল্ড করার জন্য। হ্যাঁ, সো আমাদের মার্কেটিং, যারা হচ্ছে পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে যদি আমি শর্ট করে বলি, পেইড মার্কেটিং শুধুমাত্র আসলে হচ্ছে আপনি নতুন একটা পেজ খুললেন, পেইড মার্কেটিং করলেন, সেটাতে কিন্তু শুধুমাত্র সাকসেস আসে না। সো পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার পেইড একটা মানে কি বলা হচ্ছে আপনার অ্যাডটা সেট আপ করা যেমন গুরুত্বপূর্ণ, অ্যাড সেট আপের পাশাপাশি কন্টেন্টটা যেমন গুরুত্বপূর্ণ, সেমভাবে আপনার পেজের অথরিটিভনেসটা থাকাটাও অনেক বেশি এখানে গুরুত্বপূর্ণ। আমাদের বিভিন্ন চ্যানেল বা মাধ্যমগুলোর কথা এখানে বলা হচ্ছে, যে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমগুলো কী কী। সো আপনি সার্চ ইঞ্জিন মার্কেটিং করবেন, এখন সার্চ ইঞ্জিন মার্কেটিং বা সার্চ ইঞ্জিন করতে গেলে আমার টার্গেট থাকবে হচ্ছে সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্মগুলো। সো গুগল হচ্ছে আমাদের অন্যতম বড় একটা চ্যানেল, এই যে এই গুগল সার্চ, এটা হচ্ছে অন্যতম বড় চ্যানেল। এখন এই চ্যানেলটাতে আমি দুইভাবে মার্কেটিং করতে পারি, একটা হচ্ছে অর্গানিকলি যদি যেতে চাই তাহলে আমাকে ওয়েবসাইটের মধ্যে ভালোই থাকতে হবে, ওয়েবসাইট এসইও করতে হবে। আর আমি যদি পেইড অ্যাডে যেতে চাই তাহলে হচ্ছে আমার গুগলকে টাকা দিয়ে এই জায়গাটায় আসতে হবে। সো আমি যদি এখানে হচ্ছে এসে বলি যে হচ্ছে কি জানি চাইল্ড টয়, সো চাইল্ড টয় লিখে যদি আমি এখানে সার্চ করি, এখানে দেখেন অথবা.com আসছে, দারাজ.com আসছে, তারপর রকমারি আসছে, অ্যারাফেল, এটা কিন্তু অর্গানিকলি এই জায়গাটায় চলে আসছে। এখন যদি এই ওয়ার্ডটা আসলেই কেউ সার্চ করে তারা কিন্তু অথবা.com বা দারাজ.com বা প্রথম দিকে 4-5টার মধ্যে কিন্তু তারা চলে যাবে। সো এটা কিন্তু অর্গানিকলি একটা ট্রাফিক পেয়ে যাচ্ছে। এখানে মানুষজন আছে, আমরা মনে হয় গতকালও বলছিলাম বা কোনো এক সময় বলছিলাম কিনা আমার জানি নাই, বা কথাও বলছিলাম যে আমরা আসলে ওই জায়গাগুলোতে মার্কেটিং করি যে জায়গাগুলোতে হচ্ছে লোকসমাগম বা মানুষজনের গ্যাদারিংটা আছে। সো এটা হচ্ছে একটা গ্যাদারিং প্ল্যাটফর্ম, এখানে হচ্ছে আমরা আমাদের প্রমোশনটা করব। সো তার জন্য হচ্ছে আমাদের গুগল বিং যে প্ল্যাটফর্মগুলো আমাদের রিকোয়ার্ড, সেগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সাচেস আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টিকটক, স্ন্যাপচ্যাট, এই ধরনের প্ল্যাটফর্মগুলো যেগুলোতে আমরা পেইড এবং অ্যাডস কি বলে অর্গানিক দুই মাধ্যমে করতে পারি। ইমেল সেন্ডিং, প্রমোশনাল, ট্রানজ্যাকশনাল, ইনফরমেশনাল ইমেল। সো আমি প্রোডাক্ট পারচেস করছে সেটা ইনফরমেশন জানাতে পারি, আমি কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করব সেটার ইনফরমেশন জানাতে পারি, আমার ডিসকাউন্ট আছে সেটা জানাতে পারি, সে কোনো একটা প্রোডাক্ট পারচেস করতে গিয়ে পারচেস করে নাই সেই ইনফরমেশনটাও জানাতে পারি। হ্যাঁ, সে অ্যাড টু কাট করে নাই সেটাও আমরা জানাতে পারি। এরপরে ওয়েবসাইট ব্লগ, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট মার্কেটিংয়ের অন্যতম একটা চ্যানেল হতে পারে, যেখানে আমরা ব্লগ কন্টেন্টগুলো শেয়ার করব। আবার ই কমার্স প্ল্যাটফর্ম হিসেবেও আমরা এটাকে ইউজ করব। ইউটিউব প্ল্যাটফর্ম হিসেবে আমরা কমনলি চিনি হচ্ছে ভিমিওকে। সো
ভিমিও ছাড়াও যেমন হচ্ছে ইউটিউবকে আমরা চিনি ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে, যেমন ভিমিও নামক একটা প্ল্যাটফর্ম আছে, ডেলি মোশন নামে একটা প্ল্যাটফর্ম আছে। এরা যদিও খুব বেশি পপুলার না, আবার আমরা ভিডিও কন্টেন্ট যদি চিন্তা করি, ভিডিও কন্টেন্টটাকে আমরা ফেসবুকে শেয়ার করতে পারি। ফেসবুকে যেমন এখন বর্তমানে রিলস এবং ভিডিও একই জিনিস, সো ফেসবুকে আমরা শেয়ার করতে পারি, ইনস্টাগ্রামে শেয়ার করতে পারি, এরপরে গিয়ে হচ্ছে আমরা টিকটকে শেয়ার করতে পারে। যে স্পেসিফিকলি টিকটক এবং ফেসবুক ইউটিউব দুইটা কিন্তু ডেডিকেটলি ভিডিও প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে। সো ভিডিওটার প্যাটার্নটা কি হবে, শর্ট ভিডিও নাকি লং ভিডিও, সেটার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের চ্যানেল চুইজিং চলে আসে। হ্যাঁ, তারপর ডিসপ্লে নেটওয়ার্ক, বিভিন্ন ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট আছে যেগুলোর মাধ্যমেও আমরা চাইলে হচ্ছে আমাদের প্রমোশন করতে পারি। ধরেন হচ্ছে আপনি চাচ্ছেন যে হচ্ছে আমি বাংলাদেশে হচ্ছে যেমন একসময় হচ্ছে প্রিন্ট মিডিয়ার একটা ডিমান্ড ছিল বা এখনও আছে। কেন প্রিন্ট মিডিয়ার ডিমান্ড আছে? কারণ প্রত্যেকটা পত্রিকা ম্যাক্সিমাম ঘরে পৌঁছে যায়। হ্যাঁ, আপনি টিভিতে দেন না দেন, কিন্তু আপনি প্রিন্ট মিডিয়াতে যদি আপনি কোনো বিজ্ঞাপন দেন, আপনি অন্তত মেজার করতে পারবেন কতগুলা ঘরে আপনার বা কতগুলা বাসায় হচ্ছে আপনার বিজ্ঞাপনটা পৌঁছেছে, সেটা কিন্তু আপনি জানতে পারবেন। কারণ প্রত্যেকটা বিজ্ঞাপন বা প্রত্যেকটা নিউজ মিডিয়া কয়টা ঘরে যাচ্ছে বা কয়জনে পারচেস করছে সেটা কিন্তু প্রত্যেক দিনের আছে। সো এখন ধরেন হচ্ছে আপনি প্রথম আলোতে হচ্ছে একটা বিজ্ঞাপন দেবেন, প্রথম আলো। এখন এই প্রথম আলো যে পত্রিকা, এটার প্রিন্ট মিডিয়া যেমন আছে, আবার এটার অনলাইন ভার্সনও আছে। এখন এই অনলাইন ভার্সনে আমরা বিভিন্ন নিউজগুলো দেখি, রাইট? সো এই নিউজগুলোর মাঝে মাঝে আপনারা হয়তো বা অনেকে খেয়াল করেছেন, আমি একটু জাস্ট এখানে একটু ঝামেলা করছে, একে অফ করে দিই কারণ এর জন্য অ্যাড আসবে না। সো এখানে যখন আমরা এই পত্রিকাটা অনলাইন সংস্করণ আমরা দেখতে আসি, তখন আমরা যে জিনিসটা পাই, এখানে সুন্দর মতো হচ্ছে এই যে এখানে তীরের একটা বিজ্ঞাপন চলে আসছে। হ্যাঁ, এখানে আসলো তীরের একটা সুন্দর বিজ্ঞাপন চলে আসছে। এখানে আসলো হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি স্টারশিপ। হ্যাঁ, এখানে যেটা দেখতে পাচ্ছি নির্বাচিত খেলা, এটা প্রথমা.com-এর কিন্তু বিজ্ঞাপন। সো এই যে এখানে যে অ্যাডগুলো দেখতে পাচ্ছেন, এটা প্রথম আলোর বিজ্ঞাপন। এটার জন্য প্রথম আলো কিন্তু এই যে অ্যাডটা প্রথম আলো দিল তার জন্য কোনো খরচ নাই, প্রথমা এই যে অ্যাডটা দিল তার জন্য কিন্তু খরচ নাই। কিন্তু এই যে প্ল্যাটফর্ম, যেমন হচ্ছে এখানে আমরা দেখছিলাম হচ্ছে তীর, এই যে অ্যাডটা এখানে দিল, সো কেন দিল? কারণ এখানে হিউজ পরিমাণ ট্রাফিক আছে। সো এই প্ল্যাটফর্মটা অ্যাডটা দেওয়ার জন্য তারা কিন্তু প্রথম আলোকে একটা অ্যামাউন্ট পে করছে। এখন এই জায়গায় দুইটা মাধ্যমে অ্যাডটা আসতে পারে, এই জায়গার অ্যাডটা দুইটা মাধ্যমে আসতে পারে। যেহেতু প্রথমত এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা চাইলে গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল বা গুগলের সাথে কানেক্টেড হয়ে গুগলে যে বিজ্ঞাপনগুলো দেয় বা একজন অ্যাডভার্টাইজার গুগল অ্যাডসের মধ্যে যে বিজ্ঞাপনগুলো দেয় সবগুলো অ্যাড তার এখানেও শো করতে পারে, সেটার মাধ্যমেও আসতে পারে। আবার আমি প্রথম আলোকে আমি চিনি, প্রথম আলোর মিডিয়া সেলের সাথে আমি কমিউনিকেট করলাম, কমিউনিকেট করে তাদেরকে বললাম যে আমি আপনার ঠিক আমার বিজনেস রিলেটেড, সো বাণিজ্য যারা পড়াশোনা করতে পারে এই ধরনের অডিয়েন্সের জন্য দিব। যেমন প্রিমিয়াম সিমেন্ট, দেখেন সেই জায়গায় এসছে, ডিভিএল সিরামিক্স, তারা কিন্তু এই জায়গাটায় আসছে। সো আমি এই জায়গাটায় হচ্ছে মূলত আমার অ্যাডগুলো দিতে চাই। যেমন অর্কিড রিয়েল এস্টেট কোম্পানি, শান্তা, সো রিয়েল এস্টেট কোম্পানি, তারা কিন্তু এই জায়গায় আসছে। সো দেখেন এখানে কিন্তু অলরেডি টাচ পয়েন্ট চলে আসছে। কিন্তু এখানে আবার একটা অ্যাড আসছে যেটা ফ্রি চ্যাট জিপিটি, এখানে আসলে এটা হচ্ছে গুগল দ্বারা বিজ্ঞাপন। তার মানে এখানে দুই ধরনের বিজ্ঞাপনটাই আসছে। সো বাণিজ্যের মধ্যে যে অ্যাডগুলা, এটা কিন্তু টার্গেটেড গ্রুপের মধ্যে চলে গেল। বিনোদন, এটা কিন্তু জেনেরিক গ্রুপ। এখানে দেখবেন যে আপনি কন্টেন্ট অ্যাড যদিও দেখেন সেটা হয়তো বা জেনেরিক দেখতে পারেন, আবার নাও দেখতে পারেন। আবার বাংলাদেশ রিলেটেড বা অপরাধ বা বিশ্ব রিলেটেড যদি আসেন, তাহলে এখানে হইতে পারে হচ্ছে বিভিন্ন ধরনের কি আছে, এখানে হচ্ছে ওই সিমেন্ট টিমেন্ট এগুলো আসছে। বাট আমার এখানে স্পেসিফিকলি আমার বিজনেসের টিজিটা কোথায় থাকতে পারে, কোন পেজগুলো ভিজিট করতে পারে, সেগুলো উপর টার্গেট করে কিন্তু হচ্ছে আপনি এখানেও অ্যাড প্লেস করতে পারেন। এখানে যেমন গ্রামীণ ফোনটা এই প্লেসে আসছে। সো এগুলোর জন্য মূলত গ্রামীণ ফোন বা হোলসিম বলেন বা যে সিমেন্টের ইগুলো দেখলাম, সিমেন্ট বলেন, শাহ সিমেন্ট, প্রিমিয়াম সিমেন্ট বলেন, শান্তা বলেন, এরা বা ডিভিএল, এরা সরাসরি প্রথম আলোকে পে করছে। সো এটাও কিন্তু হচ্ছে আমাদের একটা মার্কেটিং চ্যানেল হতে পারে, যেটাকে আমরা ডিসপ্লে নেটওয়ার্কও বলতে পারি, পেইড নেটওয়ার্ক হিসেবেও বলতে পারি। যাদের এখানে হচ্ছে আমরা তাদের স্পেস যেগুলো আছে সেগুলো র্যান্ড নিয়ে হচ্ছে আমরা করতে পারি। মোবাইল অ্যাপস, সেটা হচ্ছে আমাদের যখন হচ্ছে আমরা মার্কেটিংটা মোবাইল মার্কেটিং হবে তখন আমাদের অ্যাপস হয়ে যাবে মোবাইল। যেমন এখানে বলা আছে থ্রু মোবাইল ভিউ SMS MMS অ্যাপস অ্যান্ড আদার মোবাইল। সো মূলত হচ্ছে এই চ্যানেলগুলো আমরা ইউজ করতে পারি কন্টেন্ট ডিস্ট্রিবিউশনের নেটওয়ার্ক হিসেবে। আমি আর্টিকেল তৈরি করলাম, সেটাকে আমার ওয়েবসাইটের পাশাপাশি আমি বিভিন্ন মিডিয়াম, কোয়ের এবং রেডিট, যেগুলোকে আমরা কন্টেন্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক হিসেবে আমরা চিনি। আরেক ধরনের মার্কেটিং হতে পারে যেমন পডকাস্ট, সো যেটা হচ্ছে এখন আমরা যেটাকে বলতে পারি ডিজিটাল রেডিও। সো এখানে কোনো একটা স্পেসিফিক টপিক নিয়ে আলোচনা হতে পারে। আবার অনেকে সিপিএ মার্কেটিং নিয়েও একটু ধারণা থাকতে পারে অনেকের। সো সিপিএ মার্কেটিংটা যদি বলি, এটা কাইন্ড অফ হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মতো একটা মডেল, যেটা হচ্ছে
হচ্ছে মূলত হচ্ছে সিপিএ কস্ট, মানে এখানে আমরা বলি হচ্ছে কস্ট পার অ্যাকশন, প্রতি অ্যাকশনের এগেনস্টে হচ্ছে আপনাকে। এখন এটা আপনি ধরেন কোনো একটা পার্সনকে বলে দিলেন যে তুমি আমার ওয়েবসাইটে 1000 লিঙ্ক ক্লিক এনে দাও, আর প্রতি লিঙ্ক ক্লিকের জন্য তোমাকে আমি ধরেন 10 সেন্ট করে দিব। এখন সে আরেকটা জায়গায় এসে বা আরেকটা জায়গায় গিয়ে বললো যে হচ্ছে প্রতি লিঙ্কে ক্লিক করবা, তুমি যতগুলা লিঙ্কে ক্লিক করবা তোমাকে প্রতি লিঙ্কে ক্লিক করার জন্য 5 সেন্ট করে দিব। তাহলে এখানে সে মাঝখান দিয়ে বসে 5 সেন্ট কিন্তু সে আর্নিং করে ফেললো। সো এই ধরনের বিভিন্ন ধরনের সিপিএ নেটওয়ার্ক প্ল্যাটফর্মগুলো আছে। এখানে মূলত হচ্ছে আপনার কোনো একটা, সেটা ডিজিটাল ভার্সনে আপনি যখন আপনার কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক ইনক্রিজ করতে চাইবেন, কোনো ডাটা ইনক্রিজ করতে চাইবেন, সো ওই ধরনের জিনিসটাকে হচ্ছে আমরা সাধারণত বলি হচ্ছে সিপিএ মার্কেটিং, অর্থাৎ কস্ট পার অ্যাকশন এগেনস্টে আপনি যখন কোনো একটা নেটওয়ার্ক বা মার্কেটিং মডেল অ্যাপ্লাই করবেন সেটাকে আমরা বলতে পারি। এবার চলে আসি হচ্ছে আমরা কেন, অবশ্য হচ্ছে আমাদের বিজনেসের পার্সপেক্টে আমাদের ট্রেডিশনাল এবং আমাদের ডিজিটাল দুইটাই বর্তমানে এখন প্রয়োজনীয়তা আছে, কিন্তু একটা নতুন বিজনেসের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে স্পেসিফিকলি ট্রেডিশনাল থেকে আমরা ডিজিটালে স্পেসিফিকলি কি বেটার পাচ্ছি সেটাতে যদি আসি, ডিজিটালে হচ্ছে আমরা ওয়াইড রিচ পাচ্ছি। সো আমি যদি বিজনেসটা এখন বাংলাদেশের যে কোনো জায়গায় এক্সপান্ড করতে চাই, আমি এক্সপান্ডটা খুব ইজিলি করতে পারবো। আমার সেটআপ অবশ্যই প্রয়োজনীয়তা আছে, বা আমি যদি অনলাইন বিজনেসও করি তাহলে আমি বাংলাদেশের যে কোনো জায়গায় আমি এক্সপান্ড করতে পারবো, বিশ্বের যে কোনো জায়গায় আমি বসে এক্সপান্ড করতে পারবো যে কোনো জায়গা থেকে। এটা হচ্ছে ডিজিটালের অন্যতম একটা বেটার। সো আমি ওয়াইড একটা অডিয়েন্সের কাছে আমি পৌঁছে যেতে পারি যে কোনো সময়। এরপরে কস্ট ইফেক্টিভনেস। সো এখন যদি কস্ট ইফেক্টিভনেসের কথা বলি, বা আমাদের কস্টটা তুলনামূলক ডিজিটাল মার্কেটিংয়ের কস্টটা ট্রেডিশনাল থেকে কিছুটা কম। কেন কম বলছি? সাপোজ আপনাকে যদি বলা হয় যে আপনি হচ্ছে টিভিতে বিজ্ঞাপন দিবেন, বা হচ্ছে আপনাকে বলা হইলো যে আপনি টার্গেটেড 1 লাখ অডিয়েন্সের কাছে পৌঁছায় দিবেন আমার মেসেজটা, সো সেটা কিন্তু হচ্ছে আমরা ট্রেডিশনাল মার্কেটিংয়ে আমাদের সেটা একটু টাফ। কেন টাফ? ট্রেডিশনাল মার্কেটিং আপনি টার্গেটেড বলতে এখানে কোনো বিষয় বা টার্গেটেড বলতে জিনিসটা একটু এখানে খুবই টাফ। হ্যাঁ, যে টার্গেটেড গ্রুপ, যে আমার প্রোডাক্ট হচ্ছে হানি নাটস, এখন হ্যাঁ হানি নাটসের ক্রেতা কারা, সো যারা ক্রেতা আমি শুধুমাত্র তাদের কাছে যেতে চাই, সেটা কিন্তু ট্রেডিশনাল ক্ষেত্রে একটু টাফ। সো এখন টাফ যেহেতু, আমি কিন্তু এখানে মিক্স অডিয়েন্সের কাছে যেতে হবে, আর সেটা যদি টিভি মিডিয়াতে হয় তাহলে আমার কস্টিং কিন্তু অনেক বেশি। সে জায়গায় আমি যদি সাপোজ যদি বলি আমি হচ্ছে ডিজিটালে টার্গেটেড গ্রুপ 1 লাখের কাছে যদি আমি পৌঁছাইতে যাই, আমার হয়তোবা সর্বোচ্চ খরচ পড়তে পারে প্রায় অ্যারাউন্ড হচ্ছে $200 থেকে $300 ম্যাক্সিমাম, 200 থেকে $300 আমার হয়তো বা সর্বোচ্চ খরচ। কিন্তু আমি যদি সেটা মানে আমার অ্যারাউন্ড হচ্ছে 20 থেকে 30,000 বা 40,000 টাকা পর্যন্ত, কিন্তু আমি যদি সেই জিনিসটা ট্রেডিশনালভাবে আমি করতে যাই তাহলে আমার এটার কস্টিংটা কিন্তু অনেক হাই পড়বে। আমি টিভি মিডিয়াতে বিজ্ঞাপন দিলে সেটা অনেক বেশি। সো ডিজিটালের সবচেয়ে বড় জায়গা, সুবিধার জায়গা যেটা, সেটা হচ্ছে আমি একটা বড় একটা অডিয়েন্স থেকে আমি আমার টার্গেটেড গ্রুপের কাছে আমি আমার মেসেজটা পৌঁছে দিতে পারি, হ্যাঁ, বা আমার কমিউনিকেশনটা আমি করতে পারি, যেটাকে বলা হচ্ছে টার্গেট অ্যাডভার্টাইজিং। সো আপনি যদি চান টার্গেটেড গ্রুপের কাছে পৌঁছে দিতে, সেটা অর্গানিক যদি আপনি চান সেটাও করতে পারেন, আপনি যদি পেইড করতে চান সেটা তো আরও বেটার। অর্গানিকে কীভাবে করতে পারেন? সাপোজ আমরা যদি বলি অর্গানিকে, ফেসবুক, এখন ফেসবুক আপনার সামনে যে কন্টেন্টগুলো সাজেস্ট করে বা আপনার সামনে যে কন্টেন্টগুলো নিয়ে আসে, সেগুলো হয় কোনোভাবে আপনি লাইক দিয়েছেন, আর নাইলে সেই বিষয়গুলোতে আপনি ইন্টারেস্টেড ছাড়া ফেসবুক বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো অন্য টাইপসের কন্টেন্ট কিন্তু আপনার সামনে সাজেস্টেড করে না। পাশাপাশি বিভিন্ন গ্রুপ মার্কেটিং হতে পারে, গ্রুপগুলোতে আপনি শেয়ার করছেন, ওই গ্রুপ যেগুলোতে আপনার টার্গেটেড গ্রুপ বা টার্গেট অডিয়েন্সটা আছে, তার মানে এই জায়গায় আপনি যে কন্টেন্টটা শেয়ার করছেন সেটা টার্গেটেড গ্রুপের কাছে আপনি ইজিলি পৌঁছে দিতে পারবেন। আবার যদি আমরা গুগলের কথাই বলি, সো গুগলে যে জিনিসটা সার্চ করছে সে সেই জিনিসটাতে ইন্টারেস্টেড দেখেই সার্চ করছে, তার মানে সেই জায়গায় আপনার ওয়েবসাইটটা যাওয়া মানে তা আপনি এক্স্যাক্ট একদম ইন্টেন্ট বেস, তার ইন্টেন্ট, সেটা কিন্তু ইন্টেনশন ওয়াইজ সেই অডিয়েন্সের কাছে কিন্তু আপনি মানে পৌঁছে যেতে পারছেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মেজারেবল রেজাল্ট। সো আমরা যদি একটা ফেসবুকে পোস্ট করি, যেমন আপনাদের গ্রুপে এই যে পোস্ট করলাম, এই পোস্ট কয়জনে দেখতে পেয়েছে, কয়জনের কাছে রিচ হয়েছে, সেই ইনফরমেশনটা একটা গ্রুপের মধ্যে পেয়ে যাচ্ছি, কয়জনে এঙ্গেজমেন্ট করলো সেই ইনফরমেশনটা আমরা এখানে পেয়ে যাচ্ছি, রিচ কত, এঙ্গেজমেন্ট কত, সেই ইনফরমেশন আমাদের এখানে চলে আসছে। সো বেসিক্যালি হচ্ছে আপনি আপনার রেজাল্টটাকে মেজার করতে পারবেন, যে আমি মেসেজ কয়টা পাইলাম, পার মেসেজে কত খরচ হইলো, বা আমার ওয়েবসাইটে কয়টা সেল হলো, পার সেলের জন্য কত গেল, কতজন অডিয়েন্সের কাছে রিচ করলো, কতবার একজন অডিয়েন্স বা অডিয়েন্সরা কতবার দেখলো, এই যে ইনফরমেশনগুলা, এগুলো দেখে কিন্তু আমরা আমাদের রেজাল্টটাকে মেজার করতে পারি। এবং পরবর্তীতে যেটা আরেকটা আছে সেটা হচ্ছে ডেটা ড্রিভেন ডিসিশন। সো ডেটা ড্রিভেন ডিসিশনটা কি? ডেটা ড্রিভেন ডিসিশনটা হচ্ছে বেসিক্যালি তথ্যের উপর ভিত্তি করে আপনি একটা
সিদ্ধান্ত নেওয়া। এই তথ্যগুলো কোত্থেকে আসছে? এই যে আপনি অ্যাড রান করলেন টার্গেট অডিয়েন্সের কাছে, আপনি মেজার করলেন রেজাল্টগুলো, সো এই রেজাল্টগুলোর উপর ভিত্তি করে আপনি ডিসিশন নিতে পারবেন যে আমি বেসিক্যালি আমি একটা অ্যাড রান করলাম যেখানে দেখলাম আমি ধরেন ইনিশিয়ালি আমি দিয়ে দিলাম 20 থেকে 60 বছর পর্যন্ত সবার কাছে একটা যাবে, সকল জেন্ডারের কাছে যাবে, সব দেশের সব জায়গায় যাবে। সো আমি যখন একটা রান করলাম তখন দেখলাম যে আমার অ্যাডটা শুধুমাত্র 25 থেকে 30 বছর এই অডিয়েন্স সবচেয়ে বেশি এঙ্গেজড হয়েছে, আমার অ্যাডটা মেল অডিয়েন্স সবচেয়ে বেশি এঙ্গেজড হয়েছে, আমার অ্যাডটা ঢাকাতে যারা থাকে তারা সবচেয়ে বেশি এঙ্গেজড হয়েছে। তাহলে আমার এই যে অতিরিক্ত মানুষজন যাদের কাছে গিয়েছে সেটা কিন্তু আমার কনজিউমিং হলো, তারা কিন্তু আমার সাথে খুব একটা এঙ্গেজমেন্ট করে নাই। সো আমি কিন্তু একটা এক্স্যাক্ট গ্রুপকে পেয়ে যাচ্ছি, তাদের কাছে আমার অ্যাডটাকে নিয়ে গিয়ে আমি কিন্তু তখন আমার কস্টটাকে মিনিমাইজ করতে পারি। সো বেসিক্যালি ডেটা ড্রিভেন বলতে হচ্ছে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ডেটার উপর ভিত্তি করে সঠিক সময়ে সঠিক ব্যক্তিকে সঠিক পণ্যের বিজ্ঞাপন দেখানোটাকে আমরা বলতে পারি ডেটা ড্রিভেন ডিসিশন। সঠিক ব্যক্তিকে সঠিক সময়ে সঠিক পণ্য। সো এখন আপনি কোনো একটা প্রোডাক্ট কিনবেন, সো ব্যক্তিটা হচ্ছে আপনি কিনবেন কখন? এখন যে পণ্যটা কিনবেন সে পণ্যটার অ্যাডটা যদি আপনার সামনে না আসে সেই সঠিক সময়ে, তাহলে কিন্তু হচ্ছে আপনি আপনি এখন কিনবেন কিন্তু আপনার কাছে অ্যাডটা আসলো 2 দিন পরে, তাহলে কিন্তু আপনার অ্যাড অলরেডি সেটা কিনে ফেলছেন। সো সেটা কিন্তু সঠিক সময় না। সো এই যে জিনিসগুলা এগুলো মূলত মেজার হয় আমাদের পেইড অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি কখন কি কিনবেন না কিনবেন সেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যানালাইসিস করে, পাশাপাশি আপনার ওয়েবসাইটের যারা ভিজিটর তারা যদি আপনার ওয়েবসাইটে কোনো একটা অ্যাকশন নেয় সে ডাটাগুলো কিন্তু ট্র্যাকিং হয়। সো এই ডাটাগুলোর উপর ভিত্তি করে আপনাকে কিন্তু হচ্ছে টার্গেট করা হচ্ছে। সো বেসিক্যালি হচ্ছে এটার মাধ্যমে হচ্ছে আমরা ডাটা ড্রিভেন, অর্থাৎ আমার কাছে যেহেতু ডাটা আছে সেটার উপর ভিত্তি করে আমি ডিসিশনটা মেক করতে পারি। এরপরে কি আছে সেটা হচ্ছে ফাইনালি ইনহ্যান্স কাস্টমার রিলেশনশিপস। সো আপনি এখানে কাস্টমার রিলেশনশিপ মেনটেন করার জন্য অনেকগুলো মাধ্যম আছে। আপনি চ্যাট মেসেঞ্জারে অ্যাপ্লাই করতে পারেন, আপনি ফোন কল, হোয়াটসঅ্যাপ, এরপরে আপনার ওয়েবসাইটের লাইভ চ্যাট, অনেকগুলো মাধ্যমে আপনি আপনার কাস্টমারের সাথে কানেক্টেড। সো আপনি এখানে আপনার সাথে কাস্টমার কমিউনিকেট করতে পারে, আপনিও কাস্টমারের সাথে কমিউনিকেট করতে পারেন, টু ওয়ে কমিউনিকেশনটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে। অ্যাক্সেস টু ডিভাইস বেসড ইউজার। সো আপনি যদি চান যে ডিভাইস বেস, যে ল্যাপটপ ডেস্কটপে যারা আছে বা হচ্ছে যারা শুধুমাত্র মোবাইলে আছে আমি তাদের কাছে যেতে চাই, যারা আইফোন ইউজ করে তাদের কাছে যেতে চাই, যারা অ্যান্ড্রয়েড ইউজ করে তাদের কাছে যেতে চাই, যারা মাইক্রোসফট ইউজ করে তাদের কাছে যেতে চাই। সো আপনার ডিজিটালে আপনার সেই অ্যাক্সেসটা মূলত আছে। সো মূলত এই পাসপেক্টগুলো থেকে হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিংটাকে সবচেয়ে বেশি এখন বর্তমানে অন্যতম প্রয়োজনে আপনার কন্টেন্ট ডিস্ট্রিবিউশনের জন্য আপনি একটা কন্টেন্ট তৈরি করলেন, একটা ডিজাইন তৈরি করলেন, একটা ভিডিও তৈরি করলেন, সেটাকে ডিস্ট্রিবিউশন করার জন্য বা ইফেক্টিভলি অডিয়েন্সের কাছে দ্রুত পৌঁছানোর জন্য ডিজিটাল মার্কেটিং এখন অন্যতম একটা গুরুত্বপূর্ণ চ্যানেল হিসেবে কাজ করতে পারে। হ্যাঁ, সো এই জন্য আমরা ডিজিটাল মার্কেটিংটাকে চুজ করছি। এখন এই ডিজিটাল মার্কেটিং আপনারা শিখছেন বা আপনারা যারা শিখছেন আপনাদের মনে দেখলাম হচ্ছে আপনারা একটা পুলও ক্রিয়েট করছেন, খুব ভালো। সো এখন এই পুল ক্রিয়েট করার থেকে আমরা যেটা পেলাম যে ম্যাক্সিমাম হচ্ছে আপনারা ফ্রিল্যান্সিং পার্সপেক্টে ডিজিটাল মার্কেটিংটা শিখছেন। সো ডিজিটাল মার্কেটিং আসলে অপরচুনিটি কী কী আছে বা কোথায় কোথায় আছে সেটা যদি আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা যে কোনো আইটি স্কিল ডেভেলপমেন্ট। আপনি মূলত হচ্ছে ওই দিনও বলেছিলাম আবারও বলছি, আপনি মূলত একটা আইটি স্কিল ডেভেলপমেন্ট বা কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করছেন, যে স্কিলটাকে আপনি অনেকগুলো মাধ্যমে সেল করতে পারেন বা অনেকগুলো মাধ্যমে এটাকে আপনি ইউজ করতে পারেন। সেটা হইতে পারে লোকাল জব মার্কেট। সো বাংলাদেশের বর্তমানে যে লোকাল জব মার্কেট আছে সেখানে এখন প্রত্যেকটা জায়গায় ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ফিল্ড তৈরি হয়েছে। সেটা হোক লোকাল কোনো শপ, সেটা হোক বাংলাদেশের কোনো গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা জায়গায় এখন ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা। অথবা কোনো একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোম্পানি হোক, কোনো একটা রিয়েল এস্টেট কোম্পানি হোক, কোনো একটা ই কমার্স প্রতিষ্ঠান হোক বা কোনো একটা লোকাল স্টোর কোম্পানি হোক, যেটাই হোক না কেন, বা কোনো একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি হোক, প্রত্যেকেরই এখন নিজস্ব একজন মিনিমাম একজন হলো ডিজিটাল মার্কেটার প্রয়োজনীয়তা আসছে। সো অন্যান্য ডিপার্টমেন্টের মতো আমাদের যে লোকাল মানে বাংলাদেশি যে যদি হচ্ছে বড় কোনো না থাকে, যেমন বড় গ্রুপ অফ কোম্পানিগুলোতে ব্র্যান্ড ম্যানেজার থাকে, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার থাকে, ব্র্যান্ড কমিউনিকেশন এক্সিকিউটিভ থাকে, ডিজিটাল মার্কেটার থাকে, কপিরাইটার থাকে, ক্রিয়েটিভ ডিজাইনার থাকে, ভিডিও এডিটর থাকে, তাদের অনেকগুলো ডিপার্টমেন্ট মিলে হচ্ছে তাদের ডিজিটাল টিম। হ্যাঁ, সো এখন সেখানে যেরকম বড় একটা জায়গা আছে, সেমভাবে হচ্ছে ছোট ছোট যে কোম্পানিগুলো আছে সেগুলোতে অ্যাটলিস্ট একজন ডিজিটাল মার্কেটার হলো প্রয়োজন। সো লোকাল জব মার্কেটগুলোতে হচ্ছে আপনার একটা ভালো অপরচুনিটি আছে। পাশাপাশি এই যে যত ধরনের এজেন্সিগুলো আছে, স্পেসিফিকলি হচ্ছে যারা যেমন আমরা যদি বলি বড় বড় যে এজেন্সিগুলো, আপনারা হয়তো অনেকে নাম শুনছেন, অ্যাডকম, মিডিয়াকম, তারপরে হচ্ছে এশিয়াটেক, হ্যাঁ, তারপরে হচ্ছে গ্রে,
এই ধরনের যারা আছে যাদের কাজ কি, যাদের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের টিভিসিগুলা, এই যে টিভিতে যে আমরা কমার্শিয়ালগুলা বিজ্ঞাপনগুলা দেখি, এগুলো তৈরি করে কারা? এই বড় বড় যারা জায়ান্ট আছে বা যারা যারা বিভিন্ন এজেন্সি আছে, এরাই কিন্তু তৈরি করে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ এরা মেনটেন করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ডিজাইনগুলো তারা করে, হ্যাঁ। তারপরে বিভিন্ন অনলাইনের জন্য যে ভিডিওগুলা, এগুলো তারা তৈরি করে। বিভিন্ন প্রোডাকশন হাউস আছে, তারা এগুলো মেক করে, তাদের মাধ্যমে মেক করে, তারা স্ক্রিপ্ট তৈরি করছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি কিন্তু তারা করে। সো এই যে এই জায়গাগুলোতে এরাও কিন্তু আবার ডিজিটাল সার্ভিসটাও দেয়। এদের এখানেও অর্থাৎ এজেন্সিগুলোতে অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিং এজেন্সি যেগুলো আছে সেগুলোর মধ্যেও ডিজিটাল মার্কেটারদের বড় একটা জব অপরচুনিটি আছে। সো আপনি যদি একটু বিডি জবসে গিয়ে একটু সার্চ করেন যে বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং, সো আপনি অনেকগুলো ফিল্ড সেখানে পেয়ে যাবেন। এরপরে যদি আসি, সেটা হচ্ছে বর্ডারলেস। আমি জাস্ট বলে যাচ্ছি, আপনারা একটু নিজেরা একটু ট্রাই করে বের করে নিয়েন এটা, হ্যাঁ। এরপরে কি আছে? বর্ডারলেস, বা আমি এটাকে যেটা বর্ডারলেস যদিও বলি, এটাকে বেসিক্যালি আমরা বলতে পারি রিমোট জব। সো এখন রিমোট জব, এটা বেসিক্যালি আমরা যেটা বুঝি, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে রিমোট জবটা একটা সময় খুব পপুলার ছিল মাঝখান দিয়ে কোভিডের পরবর্তী সময়। এখন আমরা এটা একটু আনপপুলার হয়ে যাচ্ছে। এটা আমাদের অভ্যাসের কারণে আমরা যখন রিমোটলি থাকি তখন একটু স্লো থাকি আর কি। বাট ইন্টারন্যাশনাল ফিল্ডের ক্ষেত্রে রিমোট জবের একটা ভালো জায়গা আছে, যেখানে হচ্ছে রিমোটলি আপনাকে হায়ার করবে, আপনি ওয়ার্ক ফ্রম হোম, আপনি ইন্টারন্যাশনালি যে কোনো জায়গার সাথে কানেক্টেড হতে পারেন। সো এই ইনফরমেশনগুলো দেখার জন্য হচ্ছে আপনি কয়েকটা প্ল্যাটফর্ম ইউজ করতে পারেন, যেমন গ্লাসডোর, তারপরে গিয়ে ইনডিড, এরপরে গিয়ে লিঙ্কডইন, হ্যাঁ। লিঙ্কডইনে আপনি লোকাল মার্কেটের জবগুলো সার্চ করতে পারেন, লিঙ্কডইনে আপনি রিমোট জবগুলো সার্চ করতে পারেন। এরপরে যেটা, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এখন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেমন হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, তারপরে গিয়ে হচ্ছে আপনার এসইও কি বলা হচ্ছে ক্লার্কস, হ্যাঁ, তারপরে freelancer.com, এরপরে গিয়ে হচ্ছে আর একটু ছোটোর মধ্যে হচ্ছে Quora, Quizlet, এই প্ল্যাটফর্মগুলো। সো এটা অবশ্যই বলতে হবে যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে এখন এই আইটি স্কুলগুলোর কম্পিটিশন অনেক হাই, হ্যাঁ। এখানে যেরকম ফ্রিল্যান্সার আছে এরকম কাজও আছে। সো এক্ষেত্রে আপনাকে অবশ্যই হচ্ছে স্কিলফুল, রিসোর্সফুল, নলেজেবল পার্সন হতে হবে। সো অন্যতম যদি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলোতে আইটি স্কুলগুলোর মধ্যে বলি, অন্যতম হচ্ছে টপ ডিমান্ডিং স্কিলগুলোর মধ্যে হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের। স্পেসিফিকলি যদি আমরা বলি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ফেসবুক অ্যাডস বা মিডিয়া বাইং, গুগল অ্যাডস, এরপরে গিয়ে অ্যানালিটিক্স বা গুগল পিক্সেল ট্র্যাকিং। এসইওতে গেলে হচ্ছে আপনার টেকনিক্যাল এসইও, ব্যাকলিঙ্ক, এরপরে হচ্ছে আপনার অন পেজ, কিওয়ার্ড রিসার্চ। এই টার্মসের কাজগুলোর ডিমান্ড অনেক বেশি। এখন নতুন করে হচ্ছে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন এবং হচ্ছে কি বলা হচ্ছে অ্যান্সার ইঞ্জিন বা এআই অপটিমাইজেশন, এই বিষয়গুলো এখন অনেক বেশি সেখানে চলে আসছে। সো এখন যদি আপনি খুব সিম্পলভাবে একটা ম্যাক্সিমাম যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে সেগুলো ম্যানেজ করা, সেগুলোর জন্য অর্গানিক স্ট্র্যাটেজি বিল্ড আপ করা, যে অর্গানিকলি কীভাবে হচ্ছে গ্রো করা যায়, কী কী কন্টেন্ট পোস্ট করা যায়, কিভাবে এঙ্গেজমেন্ট বাড়ানো যায়, এই ধরনের প্ল্যানিংগুলোর পাশাপাশি আপনি সেখানে রেগুলার কন্টেন্ট আপডেট করা, এই ধরনের স্কিলটা যদি আপনি অ্যাচিভ করতে পারেন বা জানেন, এটা আমরা সবাই কম বেশি এখন জানি, সবাই ফেসবুক ইউজ করে। সো বাট এটাকে একটু স্ট্রাকচারগতভাবে একটু গ্রোথের দিক থেকে বেটারভাবে যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে সেটা হচ্ছে আমার জন্য একটা রোল, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। অথবা হচ্ছে আমি শুধুমাত্র ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস পারি, আমি সেটা সার্ভিসটা দিতে পারি। অথবা হচ্ছে আমি ওয়েবসাইট ট্র্যাকিং বা ডাটা অ্যানালিটিক্স এই বিষয়গুলো পারি, সো আমি সেটারও সার্ভিস দিতে পারি। আমি কন্টেন্ট রাইটিং করতে পারি, সেটাও আমি দিতে পারি। আমি কপি রাইটিং করতে পারি, সেই স্কিলটাও আমরা সেটা দিতে পারি। সো এটার জন্য আপনারা ফাইবার, আপওয়ার্ক এই প্ল্যাটফর্মগুলো একটু দেখতে পারেন। আমরা এগুলো নিয়ে পরবর্তীতে এমনিতে আলোচনা করব। আর ডিজিটালের আরেকটা বড় জায়গা, সেটা হচ্ছে সেলফ বিজনেস গ্রোথ। এখন আপনার একটা বিজনেস আছে, সেটাকে আপনি এখন ডিজিটালাইজেশন করতে যাচ্ছেন বা ডিজিটাল মিডিয়াগুলোতে নিয়ে যাচ্ছেন। সো সেই জায়গাটার জন্য আপনার বিজনেসের গ্রোথ, বিজনেসটাকে কিভাবে আমি গ্রোথ করতে পারি, আমার পেজ, আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্পেসিফিকলি আমি একটা পেজ কিভাবে হচ্ছে আমি মেনটেন করতে পারি, বা পেজটাকে কিভাবে আমি স্টাবলিশ করতে পারি, আমি কিভাবে হচ্ছে একটা কি বলে ইউটিউব চ্যানেল মেনটেন করতে পারি, সেটাকে কিভাবে স্টাবলিশ করতে পারি, কিভাবে মাঝে মধ্যে পেইড অ্যাড দিতে পারি। সো এই জিনিসগুলো করতে গেলে ইনিশিয়ালি শুরুর দিকে বিজনেসটার ক্ষেত্রে হয়তো বা আপনি কাউকে হায়ার করা বা কাউকে রাখা সেটা কস্টলি হতে পারে। সো ওই কাজটা আপনি যদি নিজে নিজে করতে চান, তখন কিন্তু হচ্ছে আপনার এই জিনিসটা আপনাকে বড় হেল্প করবে। অথবা হচ্ছে আপনি কোনো একটা কোম্পানিতে কাজ করছেন, আপনি আপনার এমপ্লয়ীদেরকে হচ্ছে দেখতে চাচ্ছেন, বা আপনার কোম্পানির যারা আন্ডারে কাজ করছে ডিজিটাল মার্কেটে, তারা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটা অবজার্ভ করার জন্য অনেকে ডিজিটাল মার্কেটিংটাকে প্রায়োরিটি বা লিস্টে নিয়ে আসছে। সো এই জায়গাগুলো হচ্ছে আমাদের অন্যতম স্কোপ। এবং ডিজিটাল মার্কেটিংয়ের কিছু পজিশন আছে, যেমন হেড অফ ডিজিটাল মার্কেটিং,
চিফ মার্কেটিং অফিসার। সো বর্তমানে হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বা এখন ওয়ার্ল্ডের প্রেক্ষাপটে যারা মার্কেটিং হেড, ব্র্যান্ড ম্যানেজার বা মার্কেটিং হেড আছে বা চিফ মার্কেটিং অফিসার আছে, সো এদের প্রত্যেকের ক্ষেত্রে এখন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং অর্থাৎ যেটা হচ্ছে প্রত্যেকটা চ্যানেল, ট্রেডিশনাল ডিজিটাল প্রত্যেকটা চ্যানেল সম্পর্কে তার আইডিয়া বা ওনার আইডিয়া থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো এগুলো অন্যতম টপ পজিশন হতে পারে। ওপেন পজিশন ফর ডিজিটাল মার্কেটিং কিছু আরও আছে, ডিজিটাল মার্কেটিং ইন্টার্নশিপ, ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, শুধুমাত্র এসইও স্পেসিফিক হতে পারে, শুধুমাত্র হচ্ছে পেইড মিডিয়া নিয়ে কাজ করতে পারেন, ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করতে পারেন, যেটাকে আমরা ধরেন কোনো একটা ওয়েবসাইট ভিজিট করলাম, কোন কোন পেজে গেলাম, কি করলাম, কোন প্রোডাক্টটা পারচেস করতে গেলাম, এই ডাটাগুলোকে ট্র্যাকিং করাটাকে আমরা অন্যতম বলি হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স। হ্যাঁ, সো আপনি ওয়েব অ্যানালিটিক্স এবং হচ্ছে মিডিয়া বাইং, অর্থাৎ আপনি পেইড মিডিয়া, আমরা যত ধরনের স্পন্সার্ড অ্যাড দেওয়া এটাকে আমরা বেসিক্যালি বলি হচ্ছে পেইড মিডিয়া, মিডিয়া বাইং। সো এই পেইড মিডিয়া বা মিডিয়া বাইং আপনি করতে পারেন। শুধুমাত্র কন্টেন্ট রাইটার, কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্টের থিম তৈরি, কী ধরনের কন্টেন্ট যাবে, সেটা কেমন হবে, এই কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট বলতে হচ্ছে একটা রোল আছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কথা বললাম, পিপিসি স্পেশালিস্ট, এই যে শুধুমাত্র গুগল অ্যাডস স্পেশালিস্ট, ইমেল মার্কেটিং, আপনি ইমেল মার্কেটিং নিয়েও কাজ করতে পারেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কাজ করতে গেলে আপনাকে কয়েকটা স্কিল অ্যাচিভ করতে হবে। একটা হচ্ছে আপনার মোটামুটি কন্টেন্ট রাইটিং, কন্টেন্ট মার্কেটিংয়ের একটা স্কিল থাকতে হবে আপনার মোটামুটি সোশ্যাল মিডিয়া গ্রোথের জন্য। এরপর হচ্ছে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো মেনটেন করা। এরপরে গিয়ে হচ্ছে আপনার ফেসবুক অ্যাডস রান করা। এরপরে গিয়ে হচ্ছে আপনার গুগল অ্যাডস সম্পর্কে একটু মোটামুটি ধারণা। এই জিনিসগুলো আপনার অবশ্যই লাগবে। আবার কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে এগুলোর পাশাপাশি এসইও লাগে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অন পেজ, অফ পেজ, কিওয়ার্ড রিসার্চ, টেকনিক্যাল এসইও, এআই, এই জিনিসগুলো অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয়তা আছে। হ্যাঁ, সো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আমার দীর্ঘ আলোচনা। আশা করি আপনাদেরকে আমি কিছু বুঝাতে পেরেছি। আর আজকে থেকে আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু কাউন্ট হবে, আপনারা কাইন্ডলি একটু অ্যাটেন্ডেন্সটা, হ্যাঁ আমি পিডিএফটা আপনাদের শেয়ার করে দেবো। যে ড্রাইভটা আছে, ড্রাইভের প্রথম যে ফোল্ডারটা আছে, মানে ক্লাস 00 বা ওরিয়েন্টেশন ক্লাস, ওই ফোল্ডারটার মধ্যে হচ্ছে আপনারা পেয়ে যাবেন। আপাতত আপনারা একটু ওয়েবসাইট নিয়ে একটু প্যারা নিয়েন না, ওয়েবসাইট একটু ইস্যু হচ্ছে। আপাতত ক্লাস রেকর্ডগুলো আমরা ড্রাইভে দিব। আর ড্রাইভ লিঙ্কটা কোথায় পাচ্ছেন? ড্রাইভ লিঙ্কটা আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে, সেই ফেসবুক গ্রুপে একদম শুরুতে এই যে এখানে ফিচারের মধ্যে এখানেই পিন করা আছে, এই যে এটা, এইখানে যেটা আছে, এই লিঙ্ক যেটা, এটা পার্মানেন্ট, এটার মধ্যেই রেগুলার কিন্তু হচ্ছে আপনাদের ক্লাসগুলো আপডেট হচ্ছে। যেমন যে অলরেডি ক্লাস ওরিয়েন্টেশন দেওয়া, এটাতে ক্লাস 1 নামে আরেকটা ফোল্ডার হবে আজকেরটা, এখানে একটু পরে আপনারা আপলোড হয়ে যাবে। সো এই ওরিয়েন্টেশনের মধ্যে আমি ফাইল যেগুলো আছে সেগুলো আপলোড করে দেব। সো আপনারা কাইন্ডলি হচ্ছে এটা দিয়ে দেন। হ্যাঁ, কিসের অ্যাক্সেস? আপনারা কাইন্ডলি হচ্ছে এই অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে ফেলবেন। অ্যাটেন্ডেন্সটা দেওয়ার একটু প্রসেসটা যদি একটু বলে দিই, এখানে আপনারা অবশ্যই হচ্ছে আপনাদের যে নাম এডমিশনের সময়, আপনাদের ফোন নাম্বার যেটা এডমিশনের সময় দিয়েছেন, এবং আপনাদের ইমেল অ্যাড্রেস। ফোন নাম্বারটা অবশ্যই কাইন্ডলি এই স্ট্রাকচারটা দিবেন, কেউ +88 এগুলো দরকার নেই, শুধুমাত্র 11 ডিজিট দিলে হবে। হ্যাঁ, আর আপনার যে ইমেল অ্যাড্রেস, এই তিনটে ইনফরমেশন দিয়ে এটা সাবমিট করে দিবেন। একবার সাবমিট করলেই হবে। কি প্রবলেম হচ্ছে? শিট অ্যাক্সেস? না, অ্যাক্সেস লাগবে না তো, এটা তো অটো। হ্যাঁ, অ্যাক্সেস চাচ্ছে ভাই। অ্যাক্সেস তো কেন লাগবে? সম্ভবত ফর্মটা শেয়ারেবল না, যার কারণে আচ্ছা আমি আরেকবার একটু চেক দিচ্ছি। ওকে ওকে, সরি সরি সরি, আমি রেসপন্স এখানে আপডেট করি নাই। ওকে ওকে, ঠিক আছে, এখন পেয়ে যাবেন। কাইন্ডলি এখন একবার চেক স্যার করেন। লিংকটা আবার দেন প্লিজ। আরেকবার দিয়ে দিচ্ছি, কাইন্ডলি এখন আরেকবার একটু চেক করেন, এখন হয়তো বা ঠিকঠাক আছে। আবার দিয়ে দিয়েছি, আপনারা একটু আপডেট করে নেন। হ্যাঁ, আচ্ছা, আপনাদের কারো আজকের টপিক রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আমি 7:30 থেকে অ্যাড হতে পারছি না আর কি, আমি 8:20 দিকে অ্যাড হয়েছি। একটু রেকর্ডটা একটু রিপিট করে নেবেন, কারণ আজকে স্যার রেকর্ডটা কোথায় পাবো? ড্রাইভে, আমি একটু পরে ড্রাইভে আপলোড করে দিচ্ছি, যেটা হচ্ছে আপনাদের গ্রুপে লিংক শেয়ার করা আছে, এই যে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ফিচারের মধ্যে গেলে পেয়ে যাবেন, ফিচার সেকশনের মধ্যে এটা পিন করা আছে। ধন্যবাদ স্যার। ওকে, সো আপনাদের ড্রাইভ লিঙ্ক, আপনাদের মেসেঞ্জার লিঙ্ক, ক্লাস লিঙ্ক, এগুলো ফেসবুকে গ্রুপে পোস্ট করা আছে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন রেগুলার।
আসসালামু আলাইকুম। আপনারা কাইন্ডলি হচ্ছে যারা অ্যাটেন্ডেন্স লিঙ্কটা পাচ্ছেন না, মেসেজ যে বক্সটা আছে, মেসেজ বক্সের মধ্যে অ্যাটেন্ডেন্স লিঙ্কটা শেয়ার করা আছে, একটা ফর্ম লিঙ্ক, ওই লিঙ্কের মধ্যে গিয়ে হচ্ছে আপনারা সাবমিট করে দেন। কেউ ফেসবুক গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপে অ্যাটেন্ডেন্স লিঙ্ক শেয়ার করবেন না। শেয়ার করলে আমি সাথে সাথে হচ্ছে আপনাকে মেসেঞ্জার গ্রুপ থেকে আমি রিমুভ করে দিব। হ্যাঁ, শুধু অ্যাটেন্ডেন্স লিঙ্কটা শুধুমাত্র ক্লাস চলাকালীন সময়ে আমি এখানে অ্যালাউ করব। আচ্ছা, আরেকজন কেউ কিছু একজন বলতে চাচ্ছেন, একটু কাইন্ডলি বলবেন। স্যার ভাইয়া, একজন প্লিজ। স্যার মেসেঞ্জার গ্রুপে তো মানে লিংকে হাত দিচ্ছি তো কোনো কাজ হচ্ছে না। মেসেঞ্জার গ্রুপে তো কোনো লিঙ্ক নাই। স্যার একটা লিংক তো দেওয়া আছে। না, মেসেঞ্জার গ্রুপে কোনো লিঙ্ক নাই, স্যার তো হচ্ছে গুগল মিটে যে লিংক আমি আপনাদের যে মিট আছে, আপনারা যে প্ল্যাটফর্মে ক্লাস করছেন, সেখানে দেখেন একটা মেসেজের মতো আইকন আছে। আপনারা যারা ফোন দিয়ে জয়েন করেছেন, হ্যাঁ, যাদের অ্যাটেন্ডেন্স হয়েছে আপনারা চাইলে লিভ নিতে পারেন, আর যাদের অ্যাটেন্ডেন্স হতে প্রবলেম হচ্ছে, গুগল মিটের চ্যাট বক্সে একটু আরেকবার লিংকটা দিবেন, এটা কেন জানি রিচ করা যাচ্ছে না। শিওর, আমি আরেকবার দিচ্ছি। আপনাদের যাদের হচ্ছে অ্যাটেন্ডেন্স কমপ্লিট, আপনারা চাইলে লিভ নিতে পারেন। আর যারা পার্সোনাল কন্টাক্ট নাম্বারটা কি দেওয়া যাবে একটু? হ্যাঁ, আমি শেয়ার করে দিব, আমি গ্রুপে শেয়ার করে দিব। হ্যাঁ, আমার অ্যাকাউন্টটা তো ফোন নাম্বার দিয়ে খোলা, আমি তো ইমেল দিয়ে খুলি নাই, কিন্তু ফর্মে তো ইমেল চাচ্ছে। সমস্যা না, আপনি একটা ইমেল দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যাদের পেতে প্রবলেম হচ্ছে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, আপনি যদি কম্পিউটার থেকে থাকেন তাহলে ডান পাশে দেখেন আপনার এখানে হচ্ছে একটা চ্যাটের অপশন আছে, আপনার প্রোফাইল আইকন, এই আইকনগুলোর পাশে একটা চ্যাট বক্স আছে। হ্যাঁ, এখানে ক্লিক করলে ইন কল মেসেজ। আর আপনি যদি ফোন থেকে জয়েন করেন তাহলে খুব সম্ভবত 3 ডটে ক্লিক করলে এখানে একটা অপশন আছে ইন কল মেসেজ, এটার মধ্যে ট্যাপ করে সেটার মধ্যে গিয়ে হচ্ছে আপনি আপনার নাম, আপনার ফোন নাম্বার যেটা ভর্তি হয়েছিলেন, আপনার ইমেল অ্যাড্রেস, এটা দিয়ে আপনার অ্যাটেন্ডেন্সটা সাবমিট করলে কমপ্লিট হয়ে যাবে। এখানে কেউ টাইপ করে দিবেন না ভাই, আমরা দিয়ে দিচ্ছি, আমরা কি দিতে পারি? হ্যাঁ, যাদের অ্যাটেন্ডেন্স কমপ্লিট আপনারা চাইলে লিভ নিতে পারেন, আমাদের ক্লাস মোটামুটি শেষ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।